আল্লাহর কাছে হয়তো অনেক বড় পাপ করেছিলাম, এত বড় শাস্তি পাচ্ছি। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়ে পড়লো। হঠাৎ দেখি রেস্টুরেন্টের কাছের দরজা ঠেলে এক অপূর্ব সুন্দরী মেয়ে ভেতরে প্রবেশ করলো। পরনে দামি সালোয়ার কামিজ, হাতে লেটেস্ট মডেলের আইফোন, আর চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা। তাকে দেখে যে কেউ বলে দেবে সে কোনো বড়লোকের আদরের সন্তান। মেয়েটি জানলার পাশের একটা কোণের টেবিলে গিয়ে বসলো। আমাদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী কোনো কাস্টমার এলে তাকে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দিতে হয়, স্বাগত জানাতে হয়। ম্যানেজার দূর থেকে ইশারা করতেই আমি ট্রেতে এক গ্লাস লাল রঙের ড্রিঙ্কস নিয়ে মেয়েটার টেবিলের দিকে এগিয়ে গেলাম। কিন্তু আমার ভাগ্য যেন চিরকালে আমার সাথে আড়ি পেতে আছে। মেয়েটার টেবিলের ঠিক কাছাকাছি পৌঁছতেই পড়ে থাকা একটা চেয়ারে পায়ের সাথে আমার স্যান্ডেলের কোনা লেগে গেল। আমি ভারসাম্য সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ার মতো হলাম। মুহূর্তের মধ্যে ট্রের ওপর থাকা গ্লাসটি উল্টে গেল এবং সমস্ত ড্রিঙ্কস মেয়েটির দামি পোশাকের ওপর ছিটকে পড়লো। আমার হৃৎপিণ্ড যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল। ভাবলাম আজ আর রক্ষা নেই। ম্যানেজারের সেই কড়া হুমকির কথা মনে পড়ে গেল, আর সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। আমি সাথে সাথে নিচু হয়ে তোয়ালে দিয়ে মেয়েটির টেবিল মোছার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, আর কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলাম, ম্যাম, ম্যাম আমাকে ক্ষমা করে দিন। আমি 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 ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন ম্যাম। পা পা পিছলে গিয়েছিল। আমি খুব বড় ভুল করে ফেলেছি ম্যাম। প্লিজ আপনি ম্যানেজারকে কিছু বলবেন না, বললে আমার চাকরিটা চলে যাবে। আমার থাকার কোনো জায়গা নেই। আমি আপনার সব ক্ষতিপূরণ দিয়ে দেবো ম্যাম। দয়া করে এবারের মতো মাফ করে দিন। আমি ভয়ে চোখ বন্ধ করে অপেক্ষা করছিলাম একটা কড়া ধমক কিংবা চড়ের জন্য, কিন্তু অবাক কাণ্ড, কোনো চিৎকার বা গালিগালাজ শুনতে পেলাম না, বরং খুব শান্ত এবং মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে এলো। আরে রাকিব, তুমি এখানে? আর তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? শান্ত হও। দ্যাটস ওকে। তুমি তো আর ইচ্ছে করে করনি, আমি জানি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমি কথাগুলো শুনে একদম পাথরের মতো জমে গেলাম। এই শহরে কেউ আমাকে চেনে, আর এমন ভাবে কথা বলছে যেন কতদিনের চেনা। আমি ধীরে ধীরে মাথা তুলে মেয়েটির দিকে তাকালাম। মেয়েটির মুখে একটা মিষ্টি হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে ঘৃণা নেই। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম, আপনি আপনি কি আমায় চেনেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো আগে আপনাকে কখনো দেখিনি। মেয়েটি কিছু বলবে তার আগেই ম্যানেজার কোথা থেকে যেন চলে এলো, আর এসেই বলল, কোনো সমস্যা ম্যাম? আজকে ওই ছোট লোকের বাচ্চা কাজটা ঠিকভাবে করতে পারলো না। আপনি চিন্তা করবেন না ম্যাম, ওর ব্যবস্থা আমি করছি। বলেই ম্যানেজার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আমার শার্টের কলার চেপে ধরলেন। কাস্টমারদের সামনেই তিনি চিৎকার করে বলতে লাগলেন, তোর সাহস তো কম না? এই রেস্টুরেন্টে শহরের বড় বড় মানুষরা খেতে আসে, আর তুই আজকেও এমন এক ভিআইপি গেস্টের পোশাক নষ্ট করলি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। বলেই ম্যানেজার তার হাত তুললেন আমাকে চড় মারার জন্য। আমি চোখ বন্ধ করে ফেললাম আর ভাবলাম আজকে আবার সবার সামনে অপমানিত হতে হবে। আমি কাঁপতে কাঁপতে বলতে লাগলাম, স্যার প্লিজ মাফ করে দিন। আমি টেবিল মুছে দিচ্ছি, আমি কাপড় পরিষ্কার করে দিচ্ছি, প্লিজ মারবেন না। হঠাৎ কানে এলো এক প্রচন্ড আওয়াজ, ঠাস। কিন্তু চড়টা আমার গালে পড়লো না। আমি চোখ মেলে দেখি ম্যানেজার নিজের গাল ধরে কয়েক পা পিছিয়ে গেছেন, আর তার সামনে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন সেই সুন্দরী মেয়েটি। তার চোখে যেন আগুন ঝরছে। মেয়েটি ধমক দিয়ে বলে উঠলো, হাউ ডিয়ার ইউ! আপনার সাহস তো কম না? আমার রেস্টুরেন্টে একজন কর্মচারীর গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? ম্যানেজার থতমত খেয়ে গেলেন। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাম, আপনি চিনতে পারছেন না, ও একটু নিচু জাতের অযোগ্য ছেলে। ও আপনার ড্রেস নষ্ট করছে, তাই আমি ওকে শিক্ষা দিচ্ছিলাম। মেয়েটি আরো জোরে চেঁচিয়ে উঠলো, চুপ করুন একদম। শিক্ষা আপনি দেবেন না, শিক্ষা আজ আমি আপনাকে দেব। সে তো বারবার সরি বলছে। আর এটা তো একটা নিছকই দুর্ঘটনা ছিল। একজন কর্মচারী কি মানুষ নয়? সে ভুল করেছে বলে আপনি তার ওপর এইভাবে পাশবিক অত্যাচার করবেন? আপনার মতো নিচু মানসিকতার লোক এই রেস্টুরেন্টে কাজ করার যোগ্য নয়। ম্যানেজার সাহেব তখনও দম্ভ নিয়ে বললেন, ম্যাম, আপনি হয়তো জানেন না আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। মালিক আমাকে সব ক্ষমতা দিয়েছেন। এই ছেলেকে আজই আমি ঘাট ধরে বের করে দেব। মেয়েটি এবার এক পৈশাচিক হাসি হাসলো। তারপর ব্যাগ থেকে একটি ছোট কার্ড বের করে ম্যানেজারের নাকের সামনে ধরলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আপনি বোধহয় আমাকে চেনেন না। আমি আরিশা, এই রেস্টুরেন্টের যে মালিক আপনাকে এখানে নিয়োগ দিয়েছে। আমি তার একমাত্র মেয়ে। ওনার কথা শুনে
আমি আর ম্যানেজার দুইজনই হা হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ম্যানেজারের মুখের রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাম, আমায় ক্ষমা করে দিন। আমি আসলে বুঝতে পারিনি আপনি মালিকের মেয়ে। আমার ভুল হয়ে গেছে ম্যাম। বিশ্বাস করুন, আমি শুধু রেস্টুরেন্টের ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করছিলাম। প্লিজ ম্যাম, এবারের মতো মাফ করে দিন। আরিশা তীক্ষ্ণ চোখে ম্যানেজারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ডিসিপ্লিন? আপনি কি একে ডিসিপ্লিন বলেন? কারণ ভুল হলে তাকে সংশোধন করার সুযোগ না দিয়ে সবার সামনে চড় মারা আর তার পরিবার নিয়ে অপমান করা কি ডিসিপ্লিন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যদি অন্য মানুষকে মানুষ মনে করতে না পারেন, তবে আপনার এই পদে থাকার কোনো অধিকার নেই। যে মানুষ অন্যের আত্মসম্মানকে সম্মান দিতে জানে না, সে আমার বাবার রেস্টুরেন্টে সম্মান রাখবে কিভাবে? ম্যানেজার এবার রীতিমতো কান্নাকাটি শুরু করলেন। তিনি দুই হাত জোর করে বলতে লাগলেন, ম্যাম, আমার ছোট ছোট বাচ্চা আছে। এই চাকরিটা চলে গেলে আমি পথে বসে যাব। আমি কথা দিচ্ছি, এরপর থেকে এই ছেলের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। প্লিজ ম্যাম, স্যারকে এসব বলবেন না। আরিশা এবার আরো বেশি রাগান্বিত হয়ে টেবিল চাপড়ে বলল, চুপ করুন একদম। নিজের বাচ্চার কথা মনে আছে, অথচ এই ছেলেটা কেউ নয়। আপনি তো স্বার্থপরের কথা বলছেন। নিজেরটা খুব দেখলেন না। আপনার মতো নিষ্ঠুর আর দ্বিচারী ম্যানেজার আমার রেস্টুরেন্টে এক মুহূর্তের জন্য প্রয়োজন নেই। ইউ আর ফায়ার। আপনাকে এই মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত করা হলো। কাল সকালের মধ্যে আপনার সব পাওনা মিটিয়ে নিয়ে আপনি এখান থেকে বিদায় হবেন। ম্যানেজার আরো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আরিশার রাগের চোখের দিকে তাকিয়ে আর সাহস পেলেন না। তিনি মাথা নিচু করে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার চোখের জল বাদ মানছে না। যে মানুষটা প্রতিদিন আমাকে নরক যন্ত্রণার মধ্যে রাখতো, তার থেকে আজ আমি মুক্তি পেলাম। আমি আরিশার দিকে তাকিয়ে ধরা গলায় বললাম, ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে মালিকের মেয়ে আমি তো কল্পনাও করতে পারিনি। আপনি আমার জন্য যা করলেন সেই ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না। ইটস ওকে। আমি সবসময় সত্য পছন্দ করি। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে চাই। করো। আপনি আমাকে চেনেন কিভাবে? এই প্রশ্নটা বারবার মনে ঘুরপাক খাচ্ছে। না বললে শান্তি পাচ্ছি না। আমি আরিশা ম্যামের হাসি দেখে আরো ভাবুক হয়ে উঠলাম। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম, ম্যাম আপনি হাসছেন কেন? আচ্ছা বলছি, কিন্তু এখন না। চলো আমার সাথে। কোথায়? আহ, চলো তো আগে। বলে আরিশা ম্যাম আমার হাত ধরে বাইরে যেতে লাগলেন। রেস্টুরেন্টের সব স্টাফ আর কাস্টমার সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে গেছি। আমি শুধু অনুভব করছিলাম একজোড়া নরম হাতের স্পর্শ। বাইরে এসে আরিশা ম্যাম তার ঝকঝকে সাদা রঙের দামি গাড়িটির দরজা খুলে দিলেন। আমি তো থতমত খেয়ে দাঁড়িয়ে রইলাম। আরিশা বলল, ওঠো। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম আমি আমি এই গাড়িতে উঠবো? আমার কাপড় নোংরা, আপনার সিট নষ্ট হয়ে যাবে। আরিশা ম্যাম একটু রেগে বললেন। ওঠো বলছি। আমি আর কিছু না বলে ভয়ে চুপচাপ গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। খুব কাচুমাচু হয়ে সাবধানে গাড়ির সিটে বসলাম। দামি লেদারের সিট আর এসির ঠান্ডা বাতাসে আমার অস্বস্তি যেন আরো বেড়ে গেল। আমি একদম জড়সড় হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল একটু নড়লেই বুঝি কিছু ভেঙে যাবে। আরিশা ম্যাম ড্রাইভ করতে করতে আর চোখে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, হেই, টেক ইট ইজি ম্যান। আমি তো খেয়ে ফেলবো না। সিটে হেলান দিয়ে আরাম করে বসো। আমি আরিশার কথা মতো গাড়ির সিটে হেলান দিয়ে বসলাম। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামলো শহরের এক নির্জন কিন্তু অসম্ভব সুন্দর লেকের পাড়ে। পরন্ত বিকেলের সোনালী রোদ লেকের পানিতে ঝিলমিল করছে। চারিদিকে সবুজ গাছপালার স্নিগ্ধ বাতাস। আমি গাড়ি থেকে নেমে চারপাশটা হা করে দেখতে লাগলাম। এমন সুন্দর জায়গায় আমি আগে কখনো আসিনি। আমি আরিশা ম্যামের দিকে তাকিয়ে বললাম, ম্যাম জায়গাটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? রেস্টুরেন্টে কত কাজ পড়ে আছে। আরিশা ম্যাম লেকের ধারে রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালেন। বাতাসের ঝাপটায় তার চুলগুলো উঠছে। তিনি শান্ত গলায় বললেন, ওসব কাজ অন্য কেউ করে নেবে। তোমার এতটুকু কিছু ভাবতে হবে না। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কিভাবে চিনি? আমি অধীর আগ্রহে বললাম, হ্যাঁ ম্যাম, প্লিজ বলুন। এই রহস্যটা আমাকে খুব ভাবাচ্ছে। আরিশা ম্যাম এক মুহূর্ত চুপ থেকে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, রাকিব, আমি তোমার ক্লাসমেট ছিলাম। আমি তার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি অবিশ্বাসের সুরে বললাম, মানে কি ম্যাম, বুঝলাম না। আরিশা ম্যাম মিষ্টি করে হেসে বললেন, হ্যাঁ, ঠিক বলেছি। আমিও
বগুড়া কলেজে ছিলাম কিছুদিন। তুমি হয়তো আমাকে দেখোনি, কারণ তুমি তো কখনো কারো দিকে তাকাতে না। বগুড়া কলেজে আমি তোমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। তুমি সবসময় ক্লাসের এক কোণে চুপচাপ বসে থাকতে, কারোর সাথে মিশতে না, খুব শান্ত প্রকৃতির ছিলে। তোমার এই সরলতা আর পড়াশোনার প্রতি একাগ্রতা আমার খুব ভালো লাগতো। আমি দূর থেকে তোমাকে ফলো করতাম, কিন্তু কখনো সামনে গিয়ে কথা বলিনি। কিন্তু হঠাৎই বাবার বিজনেসের কারণে ঢাকায় শিফট হতে হয়, তাই আর খোঁজ নেওয়া হয়নি। এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন বুঝলাম। কিন্তু আমাকে একটা কথা বলো তো, কি ম্যাম? তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, আর তোমাকে আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি এখানে এই অবস্থায় কেন? তোমাকে তো আমি রেস্টুরেন্টে ওয়েটারের ইউনিফর্মে দেখে আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। যে ছেলেটা গোল্ড মেডেল পাওয়ার যোগ্য, সে আজ প্লেট পরিষ্কার করছে। কিন্তু কেন? আরিশা ম্যামের কথাগুলো শুনে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। উনি আমার দিকে তাকিয়ে বলল, আরে তুমি কান্না করছো কেন? কি হয়েছে প্লিজ আমাকে বলো। আমি ধরা গলায় বললাম, ম্যাম আপনাকে বললে আপনিও আমাকে তাড়িয়ে দেবেন, ঘৃণা করতে শুরু করবেন। তুমি বলবা প্লিজ কি হয়েছে, কেন তুমি এই কাজ করছো? ম্যাম ম্যাম একজন চাওয়ালার ছেলে, আমার বাবাই আমার শখ ছিল। ওনার স্বপ্ন বড় কলেজে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমি তার চোখে কুলাঙ্গার ম্যাম, বলে অনেক কান্না করতে লাগলাম। আরিশা ম্যাম বলে উঠলো, কেন? কলেজের একটা মিথ্যা অপবাদ আমার জীবনটাকে শেষ করে দিয়েছে ম্যাম। আমার বাবা মারা গেছেন, আর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মিথ্যে অপবাদ? কি রকম মিথ্যে অপবাদ? তারপর আমি আরিশা ম্যামকে ক্লাসের সেই প্রথম দিনের অপমান থেকে সেই জঘন্য নাটক যার কারণে আমার বাবার মৃত্যু হলো সবকিছু বললাম। সব শুনে আরিশা ম্যাম স্তব্ধ হয়ে গেলেন। তার হাতের ফোনটা যেন খসে পড়তে চাইছিল। তিনি দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না, শুধু অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আরিশা ম্যাম অস্ফুট স্বরে বললেন, ছি, মানুষ এতটা নিচে নামতে পারে? আকাশ আর মিহিরের কথা বলছো তো? কিছুদিন ওখানে থেকে আমিও ওদের চিনতে পারছি, কিন্তু ওদের রুচি যে এতটা নিচু আর পৈশাচিক, সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি কাঁদতে কাঁদতে বললাম, ম্যাম সব থেকে বড় কষ্টটা কোথায় জানেন? যখন আমার গর্ভধারিণী মা আমাকে আমার বাবার খুনি বলে বাড়ি থেকে বের করে দিলেন। আরিশা ম্যাম রাগে আর দুঃখে থর থর করে কাঁপছিলেন। তিনি আমার হাত দুটো শক্ত করে ধরে বললেন, শোনো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি মোটেই এই কাজ করতে পারো না, আমি এটা একদম বিশ্বাস করি না। আমি মাথা নিচু করে বললাম, কিন্তু এখন আর এসব জেনে কি হবে ম্যাম? আমার বাবা তো আর ফিরে আসবে না। আমার স্বপ্নগুলো তো ওই রেস্টুরেন্টেই উচ্ছিষ্ট খাবারের মতো ডাস্টবিনে চলে গেছে। মাঝে মাঝে মনে হয় ম্যাম, পৃথিবীতে আমার জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। আরিশা ম্যাম আমার মুখ চেপে ধরে বললেন, ছি, এই ধরনের কথা কখনোই বলবে না। তোমার স্বপ্ন এভাবে তিলে তিলে শেষ হতে আমি দেব না। তোমার বাবার স্বপ্ন পূরণ করা এখন আমার দায়িত্ব। কাল থেকে তোমার আর ওই রেস্টুরেন্টে কাজ করতে হবে না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম আপনি কি বলছেন? আমি আমি পড়াশোনা করব কিভাবে? আমার তো থাকার জায়গা পর্যন্ত নেই, খাওয়ার টাকাও নেই। আরিশা ম্যাম একটু হাসলেন আর বললেন, আমি আছি তো। আমার বাবাকে বলে তুমি কালই আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে। আমি ব্যবস্থা করব, যাতে তুমি সেখানে ভর্তি হতে পারো। তোমার মেধা দিয়ে তুমি স্কলারশিপ পাবে, আমি জানি। আর তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। এতে তোমারও থাকা হবে, সাথে আমি একটা পড়ার সঙ্গীও পাবো। তোমার মতো ব্রিলিয়েন্টের কাছে সব কিছু বুঝিয়ে নিতে পারবো। আমি অবিশ্বাসের চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। যে সমাজ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই সমাজেরই একজন রাজকন্যার মতো এসে আমার হাত ধরলো। আমি বললাম, ম্যাম মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয়, বাস্তব। ম্যাম আপনি আমার জন্য এতটা কেন করছেন? আমি তো আপনার কেউ নই। ঠিক আছে, চলো আগে এই সম্পর্কে একটা নাম দিই। মানে? মানে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। কি, রাজি? আমি অবাক হয়ে বললাম, ম্যাম কোথায় আপনি আর কোথায় আমি? বন্ধুত্বে ধনী গরিব বলতে কিছুই নেই। তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এইগুলো বলছো কেন? এবার কিন্তু আমি রাগ করব। ওকে ম্যাম, ফ্রেন্ড।
বলে আরিশা ম্যাম আমার সাথে হাত মেলালো। তারপর আরিশা আমাকে বলল, আর তুমি আগে আমাকে আপনি আর ম্যাম বলা বন্ধ করো। ফ্রেন্ডকে কেউ আপনি বা ম্যাম বলে ডাকে? গাধা। অনেক সময় লাগবে। না, তুমি এখন থেকে তুমি বলবা, না হলে আমার মতো রাগী কেউ হবে না। ওকে, চেষ্টা করব। হুম। এদিকে বগুড়ায় সেই চার দেওয়ালের মাঝে মেয়ের জীবন হয়ে উঠেছে এক জীবন্ত নরক। মেয়ের বাবা তার কথায় এক চুলো নড়চড় হতে দিলেন না। তিনি হঠাৎই মেয়েকে কঠোর গলায় সাপ বলে দিলেন, আগামী শুক্রবারই এক ধনাঢ্য ব্যবসায়ীর ছেলের সাথে তোর বিয়ে। মেয়ে যেন প্রতিবাদ করার সাহসটুকুও পেল না। তার বাবার স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমার মতো কলঙ্কিত মেয়েকে বিদায় করতে পারলেই আমি বাঁচি। আমাদের সম্মান তুমি ধুলোয় মিশিয়েছ। এখন এই বিয়ে করে যদি কিছুটা মান বাঁচে। মেয়ে নিজের ঘরের মেঝেতে পড়ে অজরে কাঁদতে লাগলো। তার চোখের সামনে বারবার রাকিবের সেই শান্ত চেহারাটা ভেসে উঠছিল। সে ভাবছিল, আমি তো আমার বাবার সামনে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছি, কিন্তু রাকিবের কি হবে? ওর মা তো এখনো জানে না ওর ছেলে নির্দোষ। হয়তো সারা জীবন উনি রাকিবকে ঘৃণা করেই কাটাবেন। মেহের মনের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সে অনুভব করলো শুধু অনুশোচনায় দগ্ধ হয়ে কোনো লাভ নেই। মরার আগে অন্তত একটা ভালো কাজ তাকে করতে হবে। তাকে সত্যটা রাকিবের মায়ের কাছে পৌঁছাতে হবে। মেয়ে দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, না, এভাবে নিজেকে শেষ হতে দিতে পারি না। আমি মরে গেলেও রাকিবের মায়ের মনে যেন তার ছেলের জন্য সম্মান ফিরে আসে। আমাকে এটা করতেই হবে। মিহি ঠিক করলো সে বাড়ি ছেড়ে চিরকালের জন্য পালাবে। এ বিয়ে হয়ে গেলে সে চিরতরের মতো শেষ হয়ে যাবে। শুক্রবারের আর মাত্র 3 দিন বাকি। চারিদিকে বিয়ের আয়োজন চলছে, কিন্তু মিহির কাছে মনে হচ্ছে এগুলো তার ফাঁসির প্রস্তুতি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখলো। মিহি নিজেই ভাবলো আর মনে মনে বলল, যার মিথ্যে অপবাদে একটা জীবন শেষ হয়ে গেল, একটা ঘর তছনছ হলো, সে কোন মুখে নতুন জীবন শুরু করবে? তাই রাতের আধারে মিহি খুব সাবধানে আলমারি থেকে তার জমানো কিছু টাকা আর প্রয়োজনীয় কিছু জিনিস একটা ব্যাগে ভরে নিল। তার পরনে একটা কালো ওড়না জড়ানো। জানলার গ্রিলটা আগে থেকেই ঢিলা করা ছিল। সে খুব সাবধানে জানলার বাইরে পা রাখলো। বুকটা দুরু দুরু কাঁপছে। ধরা পড়লে আজ তার রক্ষা নেই। অনেক কষ্টে দেওয়াল টপকে সে মেন রোডে এসে দাঁড়ালো। রাতের আধারে একটা সিএনজি নিয়ে সে সোজা চললো রাকিবের গ্রামের উদ্দেশ্যে। ভোরবেলা যখন সূর্য কেবল উঁকি দিচ্ছে, তখন মিহি আমার গ্রামে পৌঁছে গেছে। মেয়ে লোকজনের কাছে জিজ্ঞেস করতেই আমার বাড়ির ঠিকানা, একটা লোককে জিজ্ঞেস করতেই উনি বলে উঠলো, ওই কুলঙ্কারের সাথে তোমার কি কাজ? ও তো অনেক আগেই বাড়ি ছেড়েছে। বাড়ি ছেড়েছে বলে ভুল হবে, ওকে তো বের করে দিয়েছে। যাই হোক, সোজা গিয়ে একটু বামে ঘুরতে, তাহলে ওদের টিনের বাড়ি দেখতে পাবে। মেয়ে লোকটার কথা শুনে অনেক মন খারাপ হলো। এখনো এখানকার মানুষ থেকে ভুল বুঝে আছে। লোকটিকে দেওয়া ঠিকানা অনুযায়ী মেয়ে একটা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। বাড়িটা একদম শ্রীহীন হয়ে গেছে। উঠোনের এক কোণে একটা মধ্যবয়স্কী মহিলা বসে আছেন, ঠিক যেন একটা জীবন্ত লাশ। শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়েছেন তিনি। মিহি বুঝে গেলেন ওইটাই রাকিবের মা। মিহির পা কাঁপছিল। সে ধীর পায়ে এগিয়ে গেল। শব্দ শুনে আম্মু মুখ তুললেন। কোলাটে চোখে মেয়ের দিকে তাকিয়ে খুব ক্ষীণ স্বরে বললেন, কে তুমি মা? কাকে খুঁজছো? মিহি কোনো উত্তর দিতে পারলো না। তার গলায় কান্না বুঝে আসছিল। আম্মু আবার বললেন, তুমি কি পথ ভুলে এসেছো মা? আপনি কি রাকিবের আম্মু? হ্যাঁ, ওই কুলাঙ্গারটা আমারই সন্তান। কি আর করব, তাকে তো আর অস্বীকার করতে পারি না। তাহলে ওর বাবাকে অস্বীকার করা হবে। কিন্তু ও আর এ বাড়িতে থাকে না মা, তুমি আসতে পারো। মিহি আর নিজেকে সামলাতে পারলো না। সে সজোরে আম্মুর পায়ে আছড়ে পড়লো। অজরে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি আপনার সবচেয়ে বড় অপরাধী। আম্মু যেন আচমকা চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি নিচু হয়ে মিহুকে তোলার চেষ্টা করে বললেন, আরে মা, করছোটা কি? কি বলছো এসব? আমি তো তোমাকে চিনি না। তুমি কেন আমার পায়ে পড়ছো? মিহি মাথা তুলে দেখলো সে মায়ের করুণ মুখটা, যার কোল সে খালি করছে। মিহি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি সেই মেয়ে যে আপনার ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। আপনার ছেলে রাকিব, সে সোনার মতো খাঁটি আন্টি। সে আমার গায়ে হাত দেয়নি। সে আমাকে কোনো অপমান করেনি। আমার বন্ধু আর আমি মিলে একটা নোংরা নাটক সাজিয়েছিলাম ওকে ছোট করার জন্য।
কথাটা শোনার সাথে সাথে আম্মু যেন বজ্রহাত হলেন। তিনি মিহির কাজ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বললেন। কি? মিহি ফোপাতে ফোপাতে সবটা খুলে বলল কিভাবে তারা ষড়যন্ত্র করেছিল। সে আরো বলল, আপনার স্বামী মারা গেছেন আমার দেওয়া সেই মিথ্যা অপবাদের শোক সইতে না পেরে। আমি আপনার খুনি আন্টি। রাকিবকে আমি বাড়ি ছাড়া করেছি। ও তো কোনো অন্যায় করেনি। ও শুধু পড়াশোনা করে বড় হতে চেয়েছিল। মিহির কথাগুলো শুনে আম্মু পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের মনি স্থির হয়ে গেছে। কিছুক্ষণ পর তার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তার মানে তিনি তার নির্দোষ ছেলেকে খুনি অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। তার মানে তার স্বামী তার ছেলের উপর অভিমান নিয়েই কবরে চলে গেছেন। মিহি আম্মুর পা জড়িয়ে ধরে আবারও বললেন, আন্টি আমাকে পুলিশে দিন, আমায় মারুন, যা খুশি করুন। এই পাপের বোঝা নিয়ে আমি বাঁচতে পারছি না। আমাকে মেরে ফেললে হয়তো আমি একটু শান্তি পাবো। আমার আম্মু কোনো কথা বললেন না। তিনি শুধু এক পলক মিহির দিকে তাকালো। সেই চোখে ছিল আকাশ সমান হাহাকার। তিনি মিহির হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিলেন। কোনো শব্দ না করে টলমল পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। ঘরের দরজায় পৌঁছে তিনি একবারও আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধরাস করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘরের ভেতর থেকে আমার আম্মুর বুক ফাটা আর্ত চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। তিনি চিৎকার করে বলছিলেন, ওগো, তুমি শুনে যাও, তোমার ছেলে নির্দোষ ছিল আর আমি আমার সোনার ছেলেকে নিজ হাত থেকে বের করে দিয়েছি। আমি এখন কোন মুখে ওকে ফিরে পাবো? বলেই জোরে জোরে কান্না করতে লাগলেন। বাইরের উঠোনে মিহি নিথর হয়ে বসে রইল। সে জানতো তার ঘরের দরজা তার জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। সেখানে ফিরে গিয়েও কোনো লাভ নেই। কিন্তু অত্যন্ত আজ থেকে এই অবাগা মা তো জানতে পারলেন যে তার ছেলে কোনো অপরাধী নয়। মেয়ের মনে হলো এক বিশাল পাহাড় যেন তার বুক থেকে নেমে গেল, যদিও এটা তার কাছে কিছুই নয়। এদিকে ঢাকায় আরিশার বিশাল বহুল বাড়িতে চড়ে যখন বাসার সামনে পৌঁছলাম, তখন আমার চোখ কপালে ওঠার জোগাড়। গেট দিয়ে ভেতরে ঢোকার পর দেখলাম এক বিশাল অট্টালিকা, চারদিকে মখমলের মতো সবুজ ঘাস আর দামি ফুলের বাগান। রাতে নিয়ন আলোয় বাড়িটাকে কোনো স্বপ্নপুরীর মতো মনে হচ্ছিল। আর সে গাড়ি থেকে নেমে বলল, নামো, চলে এসেছি, চলো ভেতরে চলো। আমি গাড়ি থেকে নেমে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছিল। এই রাজপ্রাসাদের ভেতরে ঢোকার সাহস আমার পাচ্ছিল না। আমি তোতলাতে তোতলাতে বললাম, আরিশা ম্যাম, আমি কিভাবে ভেতরে যাব? দেখছেন আমার স্যান্ডেলটা কেমন ছিঁড়ে গেছে, শার্টটাও ময়লা। আপনার বাবা মা দেখলে কি ভাববেন? আবার ম্যাম? আচ্ছা সরি, কিন্তু তারা কি ভাববেন? আরিশা আমার হাত ধরে একরকম টেনে নিয়ে চললো আর বলল, ধুর পাগল, তোমাকে বলছি না তুমি আমার ফ্রেন্ড। আমার বাবা তো তোমাকে আগেই চেনে, চলো তো। ভেতরে পা রাখতেই আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। শোভা থেকে শুরু করে ঝাড়বাতি সবকিছু যেন হীরা জহরত দিয়ে বানানো। আমি হা করে সবকিছু দেখছিলাম। ঠিক তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিলেন সেই ভদ্রলোক যিনি আমাকে ফ্লাইওভারের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। উনি কাছে এসে আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন, তারপর একটু বিস্ময় নিয়ে বললেন, আরে, তুমি সেই ছেলেটা না যাকে আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিলাম আর আমার রেস্টুরেন্টে কাজে লাগিয়েছিলাম? তুমি এখানে কেন? আরিশা, একে তুমি চিনো? আমি মাথা নিচু করে বললাম, জি স্যার, আমি সেই অভাগা। আরিশা ওর বাবার হাত ধরে সব কথা খুলে বলতে শুরু করলো। ও জানালো আমরা কিভাবে একই কলেজের স্টুডেন্ট ছিলাম, সাথে সেই মিথ্যা অপবাদের ঘটনা, এবং রেস্টুরেন্টের সেই ম্যানেজার কিভাবে আমার উপর অত্যাচার করতো। আরিশা বেশ আবেগ নিয়ে বলল, জানো বাবা, এই ছেলেটা অসম্ভব মেধাবী। ওর মতো হীরা কেন মিথ্যে অপবাদের জন্য রাস্তায় পড়ে থাকবে? আমি ওকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করাতেই চাই, আর এখন থেকে আমাদের সাথে এই বাড়িতে থাকবে। আরিশার বাবা খানিকক্ষণ গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ভয়ে কাঁপছিলাম। উনি বোধহয় ভাবছিলেন একজন কর্মচারীকে কিভাবে নিজের বাড়িতে আশ্রয় দেবেন। কিন্তু আরিশা ওনার একমাত্র আদরের মেয়ে। ওর চোখের পানি বা আবদার উনি কখনোই ফেলতে পারেন না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আরিশার মাথায় হাত রাখলেন এবং হেসে বললেন, মামুনি, তুমি যা চাও তাই হবে। আমি যখন ওকে প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম এই চোখের পিছনে একটা বড় সততা লুকিয়ে আছে। ঠিক আছে, ও আজ থেকে এই বাড়ির হয়ে একজন সদস্য। তুমি আরিশার সাথে পড়াশোনা করো আর নিজেকে তৈরি করো। আরিশা আনন্দে ওর বাবাকে জোরে ধরে বলল, থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে প্রবেশ করলেন এক মার্জিত মহিলা। ওনার পরনে দামি সিল্কের শাড়ি, চোখে চশমা, হয়তো আরিশার মা। উনি আমাদের সবাইকে দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, কি ব্যাপার, বাবা মেয়ে কিসের এত
থ্যাংক ইউ চলছে। আর এই ছেলেটিকে? আরিশার বাবা ওনাকেও সবটা বুঝিয়ে বললেন। আমার জীবনের করুণ কাহিনী শুনে আরিশার মায়ের চোখেও দয়া ফুটে উঠলো। উনি আমার কাছে এসে খুব মমতা ভরে বললেন, আহারে বাবা, কত কষ্ট না পেয়েছো এই বয়সে। চিন্তা করো না, আল্লাহ যখন তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে তখন নিশ্চয়ই তোমার ভালো কিছু হবে। এটাকে নিজের বাড়ি মনে করো। ওনাদের এই আকাশ চৌধুরতা দেখে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। যেন আমার জন্মদাত্রী মা আমাকে খুনি বলে বের করে দিয়েছেন, সেখানে সম্পূর্ণ অচেনা একটা পরিবার আমাকে পরম মমতায় আপন করে নিচ্ছে। আরিশা আমার চোখের জল মুছে দিয়ে বলল, এই আবার কান্না করছো? এখন তো হাসার কথা। চলো তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। আমি চোখের জল মুছতে মুছতে ভাবলাম, আব্বু তুমি ওপর থেকে নিশ্চয়ই দেখছো, তোমার স্বপ্ন মরেনি আব্বু। তোমার ছেলে আবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এবার আমি সত্যি বড় মানুষ হয়ে দেখাবো। তারপর আরিশা আমাকে সিঁড়ি দিয়ে নিয়ে দোতলার একটা চমৎকার গোছানো ঘরে নিয়ে গেল। ঘরের আসবাবপত্র, দেয়ালের রং, জানলার নীল পর্দা সবকিছুই এত সুন্দর যে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আরিশা হাসি মুখে বলল, এখন থেকে এইটা তোমার ঘর, দেখো তো পছন্দ হয় কি না। আমি বিমোহিত হয়ে চারপাশটা দেখে ধরা গলায় বললাম, পছন্দ হবে না মানে? আরিশা, আমি কোনোদিন কল্পনা করিনি এমন একটা ঘরে আমি থাকতে পারবো। তোমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ, যে সম্মান আমি নিজের আপনজনের কাছে পাইনি, ওনারা আমাকে সেই সম্মান দিচ্ছেন। আমি সত্যি কৃতজ্ঞ। আরিশা আমার কাঁধে হাত রেখে বলল, কৃতজ্ঞতা পরে প্রকাশ করো, এখন ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ডিনারের জন্য ডাকতে আসবো। বলে আরিশা বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাত 9টার দিকে আরিশা আবার আসলো আর বলল, রাকিব চলো খেতে হবে। আমি আরিশার পিছন পিছন খাবার খাওয়ার জন্য গেলাম। দেখলাম বিশাল এক টেবিল সাজানো, হরেক রকমের দামি খাবার। আরিশার বাবা মাও টেবিলে বসে আছেন। আরিশা গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম, কিন্তু চেয়ারে বসার সাহসটুকু আর পেলাম না। তাই আমি চুপচাপ নিজের প্লেটটা হাতে নিয়ে নিজের এক কোণে বসতে চাইলাম। আমার এমন আচরণ দেখে সবাই একসাথে চমকে উঠলেন। তারপর আরিশার বাবা বলে উঠলো, আরে রাকিব, করছো কি? নিচে বসতেছো কেন? আমি নিচু স্বরে বললাম, আঙ্কেল আপনাদের সাথে এক টেবিলে পাশাপাশি বসে খাবার খাওয়া আমাকে মানায় না। আর তাছাড়া আমার তো নিচে বসে খেয়েই অভ্যাস। আমি এখানেই ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। আরিশের সাথে সাথে চেয়ার থেকে উঠে আমার হাত থেকে প্লেটটা নিয়ে নিল এবং আমাকেও একরকম টেনে তুলে ওর পাশের চেয়ারে বসালো। তারপর আরিশা বেশ কড়া স্বরে বলল, খবরদার, এরপর থেকে যদি এই ধরনের কথা বলো তুমি, তবে আমি সত্যি অনেক বেশি রাগ করব। আমরা সবাই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। উঁচু নিচু ভেদাভেদ আমাদেরই বাড়িতে হয় না, বুঝলে তুমি? তুমি আমাদের বাড়ির সদস্য আজ থেকে, এটা মনে রাখবে। আরিশার বাবা মৃদু হেসে বললেন, আরিশা ঠিকই বলেছে বাবা, এরকম আর করবে না। তারপর সবাই খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝখানে হঠাৎ আরিশার বাবা বলে উঠলো, কাল সকালে রেডি থেকো, আমি আরিশার সাথেই তোমাকে নিয়ে যাব এবং ভার্সিটিতে ভর্তির সব ব্যবস্থা করে দিব। আমি শুধু মাথা নাড়লাম। আমার বুকটা আজ শান্তিতে ভরে উঠলো। মনে মনে এটা ভেবে প্রশান্তি লাগছে যে বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। খাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে গেল। সারাদিনের ক্লান্তি আর মানসিক উত্তেজনার পর নরম বিছানায় গায়ে এলে দিতেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। গ্রামে থাকতে আমি খুব ভোরে উঠতাম, সে অভ্যাসটা এখনো আছে। আমি দেখলাম বাড়ির কেউ এখনো ওঠেনি, তাই ভাবলাম বসে থেকে লাভ কি? ওনারা আমার জন্য এত করছেন, আমি কোনো ওনাদের জন্য সামান্য কিছু করতে পারি না? বলে আমি রান্নাঘরে চলে আসলাম। গিয়ে দেখলাম আগের রাতের কিছু বাসন পড়ে আছে। আমি চুপি চুপি সব ধুয়ে ঝকঝক করে ফেললাম। এরপর ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে ফেললাম। এমনকি বাগানের শুকনো পাতাগুলো কুড়িয়ে এক জায়গায় করলাম, গাছে পানি দিলাম। কাজ শেষে আবার নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বাসার সবাই উঠে পড়লো। আরিশার আম্মু রান্নাঘরে গিয়ে অবাক, সবকিছু এত পরিষ্কার। আরিশার বাবা ড্রয়িং রুমে এসে চশমা ঠিক করে দেখলেন ঘরটা যেন রোদের মতো ঝকঝক করছে। তাদের মধ্যে কথা চলছে এসব কে করছে। ইতিমধ্যে আরিশাও ঘুম থেকে উঠে এসব শুনে ফেলছে। আরিশা দ্রুত পায়ে আমার ঘরে এলো। আমাকে দেখেই আরিশার আগে গজগজ করতে উঠতে বলল, রাকিব, এসব কি হচ্ছে? তুমি কি নিজেকে এখনো ওয়েটার ভাবছো? তুমি কেন রান্নাঘরে ঢুকেছো? ড্রয়িং রুমে ঝাড়ু দিয়েছো? তোমাকে আমি কাজ করার জন্য এখানে আনিনি। তোমার কাজ কেবল পড়াশুনো করা। কেন তুমি এসব করতে গেলে? আমি মাথা তুলে হাসলাম আর বললাম, আরিশা, কাজ করলে আমার শরীর ভালো থাকে। আর তাছাড়া আমাকে তোমাদের পরিবারের সদস্য বলেছো না? পরিবারের জন্য অন্য সদস্যরা কি কাজ করে না? আমি তো তোমাদের সাহায্য করতে চেয়েছি মাত্র।
তোমাকে কাজ করতে হবে না, কাজ করার জন্য এখানে অনেক আছে, তুমি আর রান্নাঘরে ঢুকবে না। আমি চুপচাপ শুধু মাথা নাড়ালাম। তারপর আরিশা বলল, এখন তাড়াতাড়ি রেডি হও, আমাদের ভার্সিটি যেতে হবে। আজকের দিনটা তোমার নতুন জীবনের শুরু। আমি আরিশার আদরের শাসন দেখে হেসে উঠলাম। আজ আমার মনে হচ্ছে অন্ধকার রাত কেটে গিয়ে সোনালি সূর্যটা সত্যি আমার কপালে দেখা দিচ্ছে। তারপর আরিশা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর সবাই একসাথে নাস্তা করে নিলাম। আঙ্কেল বলল, তুমি আরিশার গাড়িতে যাও, আমি অন্য গাড়িতে আসছি। বলেই আঙ্কেল নিজের গাড়িতে চলে গেলেন। আমি আর আরিশা একটা গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে আমি হা হয়ে গেলাম, কারণ দেখলাম চারিদিকে রাজকীয় সব লাল ইটের দালান, চওড়া রাস্তা আর হাজার হাজার ছাত্রছাত্রীর আনাগোনা। গাড়ি থেকে নামতেই আমার বুকটা ধক করে উঠলো। আমি হা করে হলের বিশাল স্থাপত্যের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না যে আমি সত্যি এখানে দাঁড়িয়ে আছি। আরিশা আমার অবস্থা দেখে একটু হেসে আমাকে বলল, কি হলো, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। আরিশা, আমি কি সত্যি এখানে পড়তে এসেছি? এই জায়গাটা তো সিনেমার মতো সুন্দর। এত বড় আর এত চমৎকার বিশ্ববিদ্যালয় আমি কখনো স্বপ্নেও দেখিনি। এগুলো আমার কল্পনারও বাইরে ছিল। আর এই অসম্ভবকে তুমি সম্ভব করতেছো। এটা তো কেবল শুরু। তোমার মেধা অনুযায়ী তুমি এর চেয়েও বেশি বড় কিছু পাওয়ার যোগ্য। চলো, বাবা বোধহয় পৌঁছে গিয়েছেন। আমরা হাঁটতে হাঁটতে ভবনের দিকে গেলাম। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল তার গাড়ি নিয়ে চলে আসলেন। তিনি আমাদের দেখে ইশারা ডাকলেন। আমরা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের কক্ষের সামনে দাঁড়ালাম। আঙ্কেল ভেতরে ঢোকার অনুমতি দিতেই পিয়ন দরজা খুলে দিল। ভেতরে এসির ঠান্ডা বাতাস আর বড় বড় বইয়ের তাকে ঘেরা একটা গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। প্রিন্সিপাল স্যার তার চশমাটা নাকের উপর ঠিক করে আমাদের দিকে তাকালেন। তখন আঙ্কেল বলে উঠলো, আসসালামু আলাইকুম স্যার, আমি এই ছেলেটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। ওর নাম রাকিব। আঙ্কেল বিস্তারিতভাবে আমার মেধা এবং আগের কলেজের রেজাল্টের কথা বললেন। তবে তিনি কৌশলে অপবাদের বিষয়টা এড়িয়ে গিয়ে বললেন যে পারিবারিক সমস্যার কারণে আমার পড়াশোনায় বিঘ্ন ঘটেছিল। প্রিন্সিপাল স্যার আমার আগের মার্কশিট গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তার চোখে একটা সন্তুষ্টির ছাপ দেখা গেল। তারপর তিনি বললেন, বাহ, তোমার রেজাল্ট তো চমৎকার, বিশেষ করে ম্যাথামেটিক্স। তোমার মার্কস থেকে আমি মুগ্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমার মতো মেধাবী ছাত্রেরই প্রয়োজন। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আজ থেকে ক্লাসে জয়েন করতে পারো। ভর্তির সব আনুষ্ঠানিকতা শেষ হতে খুব বেশি সময় লাগলো না। অফিস থেকে বেরিয়ে আসার পর আমি আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার গলা কান্নায় বুঝে আসছিল। আঙ্কেল, আপনি আমার জন্য যা করছেন এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো জানি না। আপনি আমাকে শুধু একটা থাকার জায়গায় দেননি, আমার মরে যাওয়ার স্বপ্নগুলোকে আবার বাঁচিয়ে তুলছেন। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে স্নেহ ভরা গলায় বললেন, পাগল ছেলে, ঋণ কেন বলছো? মানুষের যখন সম্মত থাকে তখন অন্যকে সাহায্য করাটা তার দায়িত্ব। আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই পাশে দাঁড়িয়েছি। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। আঙ্কেল মুচকি হেসে আমাদের বিদায় জানিয়ে ওনার নিজের কাজে চলে গেলেন। আমি আর আরিশা এখন একা ক্যাম্পাসের বিশাল করিডোরে। আরিশা আমাকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুমের দিকে এগোতে লাগলো। তারপর বলল, চলো, আজ তোমার প্রথম ক্লাস। ভয় পেও না, আমি তোমার পাশেই আছি সব সময়। ক্লাসরুমে ঢোকার সময় আমার পা দুটো একটু কাঁপছিল। শুধু মনে হলো আগের কলেজের মতো যদি আবার ঘটে। ভেতরে অনেক ছেলে মেয়ে বসে গল্প করছে, কেউ দামি ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কেউ দল বেঁধে হাসাহাসি করছে। আরিশার পেছন পেছন আমি ক্লাসরুমে ঢুকলাম। ভেতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য পুরো ঘরটা শান্ত হয়ে গেল। কয়েক জোড়া চোখ সরাসরি আমার দিকে নিবদ্ধ হলো। আমার পরনে ছিল সেই পুরনো ধোয়ার সাধারণ একটা শার্ট আর কিছুটা রং চটা প্যান্ট। বিশ্ববিদ্যালয়ের এই ঝকঝকে তকতকে পরিবেশে নিজেকে বড় বেশি বেমানান লাগছিল। আরিশা একটা বেঞ্চের দিকে ইশারা করে বলল, রাকিব, তুমি ওই সিটটাতে বসো। আমি জড়সড় হয়ে আরিশার বলা সিটটায় বসলাম। আর আরিশা আমার পাশে বেঞ্চে বসলো। কিন্তু বসার সাথে সাথেই পেছনের বেঞ্চ থেকে একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম। একটা ছেলে তার পাশের বন্ধুকে কনুই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, এটা কি ঢাকা ভার্সিটি নাকি সদরঘাট? এই মাল থেকে আইলো? ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে কোনো গ্যারেজ থেকে সোজা ক্লাসে ঢুকে পড়েছে। আশেপাশে আরো কয়েকজন খিলখিল করে হেসে উঠলো। আমার মাথাটা অপমানে নিচু হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠলো। মনে মনে ভাবলাম, আবার কি সেই পুরোনো দিনের পুনরাবৃত্তি শুরু হতে চলছে? আরিশা শব্দটা শুনতে পেয়েছিল। ওর সাথে সাথে ঘুরে তাকিয়ে শক্ত গলায় বলল, সমস্যা কি তোমার? কারোর পোশাক দেখে তো জাজ করার অধিকার তোমাদের কে দিয়েছে? ও এখানে মেধার জোরে ভর্তি হয়েছে, কারোর দয়ায় নয়। পেছন থেকে একটা মেয়ে টিপকিনি কেটে বলল,
আরে আরিশা, তুমি এই খ্যাত ছেলেটার জন্য আমাদের সাথে ঝগড়া করছো? তোমার রুচি তো ভালোই জানতাম। আরিশা এবার আরো রেগে বলল, রুচি আমার ঠিকই আছে, কিন্তু তোমাদের মানসিকতা একদম নিচু স্তরের। বিদ্যা অর্জন করতে এসেছো, আগে মানুষ হতে শেখো। কিন্তু আরিশা একা কতজনের সাথে লড়বে? ক্লাসের বেশ কয়েকজন ছেলে মেয়ে এবার দল বেঁধে হাসাহাসি শুরু করলো। কেউ কেউ তো আমার দিকে তাকিয়ে আর চোখে ইশারা করছিল। আরিশা বারবার প্রতিবাদ করছিল, কিন্তু ওর গলার স্বর সেই সম্মিলিত উপহাসে ফিরে হারিয়ে যাচ্ছিল। ও এক পর্যায়ে চুপ করে আমার দিকে তাকালো। ওর চোখে অসহায়ত্ব আর আমার জন্য মায়া। পুরোটা ক্লাস আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো কাটলো। লেকচারের একটা শব্দ আমার কানে ঢুকছিল না, শুধু মনে হচ্ছিল আমি এই দুনিয়ার মানুষ নই। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত পায়ে করিডোর দিয়ে বেরিয়ে একটা বড় গাছের তলায় নিজন ঘাসের উপর গিয়ে বসলাম। ভেতরের কান্নাটা এবার আর ধরে রাখতে পারলাম না। বারবার মনে হচ্ছিল, কেন আমার ভাগ্যটা এমন, কেন পোশাক আর অভিজাত্যই মানুষের কাছে বড় পরিচয়। কিছুক্ষণ পর একটা নরম হাত আমার কাঁধের ওপর পড়লো। তাকে দেখলাম আরিশা। ওর মুখটা বিষণ্ণ। ও আমার পাশে বসে শান্ত গলায় বলল, রাকিব, প্লিজ মন খারাপ করো না। ওরা তোমাকে চেনে না বলে এইসব বলেছে। একদিন তোমার সাফল্যই ওদের মুখ বন্ধ করে দেবে। আমি নিচু স্বরে বললাম, আরিশা, আমি বোধহয় এখানে টিকতে পারবো না। এই পরিবেশ আমার জন্য নয়। আমার চেরা স্বপ্নগুলো জোড়া লাগাতে এসে নতুন করে অপমানিত হতে চায় না। আরিশা আমার হাতটা ধরে বলল, খবরদার, এরকম কথা আর কখনো মুখে আনবে না। যারা তোমার পোশাক দেখে বিচার করছে তারা আসলে শিক্ষিতই নয়, কেবল মানুষ নামে পশু। ওদের কাছে পোশাকই যদি সব হয় তবে ঠিক আছে, চলো আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাবো আরিশা? এখন তো বাড়িতে যাওয়ার সময়। অত প্রশ্ন করো না তো, আগে চলো আমার সাথে। বলে আরিশা আমাকে প্রায় টেনে গাড়িতে তুললো। গাড়ি চলতে শুরু করলো শহরের সব থেকে বড় এবং বিলাসবহুল শপিং মলের দিকে। গাড়ি থেকে নামার পর আমি সেই বিশাল কাচের ভবনের দিকে তাকে আবার থতমত খেয়ে গেলাম। আমি কাছে উঁচু করে বললাম, আরিশা, এখানে কেন? এই শপিং মল তো আমাদের কোনো কাজ নেই, কেন সব বড় লোকদের জিনিস। আমার যা পোশাক আছে তা দিয়েই চলে যাবে। প্লিজ আমাকে এখানে আর লজ্জিত করো না। আরিশা একটু রেগে আমাকে বলল, তুমি কি চুপ করবে? আজকে কোনো না শুনবো না। প্রতিদিন আমি তোমাকে অপমানিত হতে দেখতে পারবো না। বলেই আরিশা আমাকে নিয়ে প্রথমে একটা নামি ব্র্যান্ডের জেন্টলম্যান শপে ঢুকলো। সেখানে সেলসম্যানরা আমাদের দেখে এগিয়ে আসতেই আরিশা তাদের বলল, আমাকে যেন সেরা কিছু ফর্মাল আর ক্যাজুয়াল শার্ট প্যান্ট দেখানো হয়। আমি এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আরিশা নিজে পছন্দ করে করে সব সেট, দামি জিন্স আর প্রিমিয়াম শার্ট আমার হাতে ধরে দিল। তারপর বলল, এগুলোর দাম অনেক বেশি আরিশা, আমি এগুলো নিতে পারবো না। আরিশা আমাকে ধমক দিয়ে বলল, ট্রায়াল রুমে যাও তো, জলদি। আমি বাধ্য হয়ে ট্রায়াল রুমে গেলাম। একে একে পোশাকগুলো পরে যখন আয়নার সামনে দাঁড়ালাম, আমি নিজেকে চিনতে পারছিলাম না। দামি নেভি ব্লু শার্ট আর ফিটেড প্যান্টে আমাকে যেন সম্পূর্ণ অন্যরকম লাগছে। এরপর আরিশা আমাকে নিয়ে গেল একটা দামি জুতার শপে। আমার সেই সিরিজ অফ স্যান্ডেল জোড়া বদলে সেখানে জায়গায় করলো চকচকে লেদার শু। সবশেষে আরিশা আমাকে এক নামি সেলুনে নিয়ে গিয়ে বলল, ওর হেয়ার স্টাইল আর লুকটা একদম পারফেক্ট করে দিন। ঘন্টাখানেক পর যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার চোখ ছানা বড়া। আমার উস্কো খুস্কো চুলগুলো সুন্দর করে সেট করা, ক্লিন শেপ মুখ আর দামি পোশাকে আমার কোনো কর্পোরেট অফিসের বড় কর্মকর্তা বা কোনো ধনাধন্য পরিবারের ছেলের মতো লাগছে। সেলুন থেকে বের হয়ে আরিশার কাছে যেতেই ওর চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রইলো। তার চোখে যেন মুগ্ধতার রেখা, বিস্ময় আর একটু যেন অন্যরকম ঝলক। সে যেন মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমাকে দেখছিল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভেতরটা হয়তো একটু মৃদু কম্পন অনুভব করলো সে। আর মনে মনে বলছে, আরে পা, এটাই কি রাস্তার ভিক্ষে খোঁড়া ছেলেটি? দারুণ লাগছে। এরকম লুক তো আমি ভাবতেই পারিনি। সে যেন নিজের অজান্তেই আমার দিকে এক পা এগিয়ে আসলো। তার চাউনিতে একটা তীব্র আকর্ষণ। একটু পরে সে নিজেকে সামনে নিল। তারপর বলল, তোমায় খুব ভালো লাগছে। এখন দেখি কে তোমায় অপমান করে। আমি ধরা গলায় বললাম, আরিশা, তুমি কেন এগুলো করছো? কারণ তোমাকে আমি সফল হতে দেখতে চাই, আমি তোমার পাশে থাকতে চাই। আমরা যখন শপিং মল থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম আশেপাশে থাকা অনেক মেয়ে আমার দিকে আর চোখে তাকাচ্ছে। যে আমি কিছুক্ষণ আগে নিজেকে তুচ্ছ ভাবছিলাম, তার মানে এখানে মানুষের জীবনের চেয়ে পোশাকের মূল্য অনেক বেশি। গাড়িতে ফিরতে ফিরতে আমি কেবল জানলার বাইরে তাকিয়ে ভাবছিলাম, একটা মানুষের বাহ্যিক রূপ বদলে গেলে পৃথিবীর দৃষ্টিভঙ্গি কতটা দ্রুত বদলে যায়। আয়শা গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছিল আর আপন মনে হাসছিল।
প্রায় আধা ঘন্টা পর বাড়িতে পৌঁছে যখন ড্রয়িং রুমে পা রাখলাম, আঙ্কেল আর আন্টি তখন সোফায় বসে চা খাচ্ছিলেন। আমি ভেতরে ঢুকতেই তারা দুজনেই বেশ অবাক হয়ে তাকালেন। আঙ্কেল চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে গম্ভীরভাবে বললেন, ইয়েস, কাকে খুঁজতেছেন? আরিশা পাশ থেকে খিলখিল করে হেসে উঠলো। সে আমার পিঠে একটা ধাক্কা দিয়ে আঙ্কেলের সামনে নিয়ে গেল, তারপর বলল, বাবা, ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। আন্টি এবার সোফা থেকে উঠে কাছে আসলেন। তিনি বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বললেন, ওমা, এ তো আমাদের রাকিব। এ কি রে আরিশা, এ কি পরিবর্তন! বিশ্বাস হচ্ছে না ও সেই সকালের ছেলেটা। আঙ্কেল হেসে দিয়ে বলল, আরে তাই তো, সত্যি ওকে চেনাই যাচ্ছে না। রিশা, তুমি তো জাদুর কাঠি চালিয়ে দিয়েছো। রাকিব, তোমাকে খুব স্মার্ট লাগছে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, আঙ্কেল আসলে আরিশার জোর করলো তাই আর কি। ভালোই করেছে। মানুষের ব্যক্তিত্বে পোশাকের একটা প্রভাব আছে বাবা। তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি। যাও, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। তারপর আরিশা তার নিজের রুমে আর আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আন্টি আমাদের খেতে দিলেন। খাওয়া শেষ করে আবার যে যার রুমে চলে আসলাম। বিকেলে আমি আমার ঘরে বসে ক্লাসের একটা বই পড়ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়লো আরিশা। ও নিজের ড্রেস বদলে হালকা বেগুনি রঙের একটা কামিজ পরেছে, চুল করে ছেড়ে দেওয়া। ওকে দেখে মনে হচ্ছিল কোনো এক স্নিগ্ধ সন্ধ্যার পরই। রুমে আসতে আসতে আরিশা বলে উঠলো, কি ব্যাপার, পড়ার পোকা কি এখন থেকেই মাথায় ঢুকলো? না এমনি ওই আর কি। ঠিক আছে, এখন আর পড়তে হবে না, চলো বাইরে যাব। বাইরে? কিন্তু কিছুক্ষণ আগেই তো ফিরলাম আরিশা, আবার কোথায় যাবে? উফ রাকিব, চলো লেকের পাড়ে গিয়ে একটু ফুচকা খাবো। কিন্তু আরিশা আমি আমার ভালো লাগছে না, কাল তো আবার ক্লাস আছে। আরিশার চোখ রাঙিয়ে বলল, কোনো কথা হবে না, আমি বলেছি যেতে হবে মানে হবেই, না হলে আমি রাগ করব কিন্তু। আমি আর না বলতে পারলাম না। ওর সে আদরের ধমকের কাছে আমি হামার মানলাম। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে যাবো। থ্যাংক ইউ, এখন রেডি হয়ে নাও। ওকে, তুমি বাইরে ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। ওকে। বলেই আরিশা চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে এসে একটা শার্ট একটা টাইট জিন্স প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। বাইরে এসে আরিশার সামনে দাঁড়ালাম। আরিশা বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও। তাহলে যা যাক। তারপর আমরা বের হলাম। লেকের পাড়ে পৌঁছাতেই পরন্ত বিকেলের সোনালী আলো চারদিকে ছড়িয়ে পড়লো। লেকের পাড়ে প্রচুর মানুষের ভিড়, কিন্তু আমাদের দুজনের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা কাজ করছিল। আমরা রেলিং ধরে হাঁটছিলাম। হঠাৎ আরিশা বলে উঠলো, জানো রাকিব, আজ শপিং মলে তোমাকে যখন সেলুন থেকে বের হতে দেখলাম, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। আমি একটু হেসে বললাম, কেন, খুব খারাপ লাগছিল বুঝি? আরিশা থেমে গিয়ে বলল, ধুর বোকা, খারাপ না, বরং ভাবতেই পারিনি তুমি এত হ্যান্ডসাম। মানে ওই মলিন পোশাকের নিচে যে এমন একজন লুকানো ছিল, সেটা আগে বুঝিনি। আমি চুপ করে রইলাম। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে। ও আমাকে ধাক্কা দিতেই আমি ভারসাম্য হারিয়ে আরিশার উপর প্রায় পড়েই যাচ্ছিলাম। নিজেকে সামলাতে গিয়ে আমি আরিশার দুই কাঁধ শক্ত করে ধরে ফেললাম। আরিশা ওর তাল সামলাতে না পেরে আমার খুব কাছে চলে এলো। মুহূর্তের জন্য আমাদের শ্বাস প্রশ্বাস যেন এক হয়ে গেল। ওর চুলের মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা দিল। আমি তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে বললাম, আই এম সরি আরিশা, আমি আসলে ব্যালেন্স করতে পারিনি। আরিশা মুখ নামিয়ে খুব নিচু সরে বলল, ইটস ওকে, তুমি অত কাঁপছো কেন? আমি তো বাঘ নই। আমাদের দুজনের মধ্যেই এখন দুজনেই নীরবতা পালন করছি। আরিশার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। আমি হাত সরিয়ে নিয়ে একটু দূরে দাঁড়ালাম। দুজনেই উল্টো দিকে মুখ ফিরে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আমি মনে মনে ভাবলাম, এটা হয়তো মিহি আর আরিশার মধ্যে পার্থক্য, যে আমাকে অহংকারে বসে অপবাদ দিল। আর একজন সম্পূর্ণ বিপরীত মানুষ, কোনো বিন্দু পরিমাণ অহংকার নেই আর আমাকে খুব ভালো করে বোঝে। কিছুক্ষণ পর আমি মুখ ফুটে বললাম, আরিশা চলো ফুচকে খাই। আরিশার লজ্জা এখনো কাটেনি, তাই লাজুক হেসে আমাকে বলল, চলো। কিছুক্ষণ পর আমি আবার বললাম, আরিশা একটা কথা বলবো? বলো। এই যে তুমি আমার জন্য এত কিছু করছো, আমার না নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার তো দেওয়ার তো কিছুই নেই। কে বলনি? তুমি আমার পাশে আছো না? বন্ধু মানেই তো জাস্ট পাশে থাকতে হয়, তুমি তো আছোই, এটাই অনেক। আমরা যখন ফুচকা খাচ্ছিলাম, আরিশা বারবার আমার দিকে তাকিয়ে হাসছিল। ও যেন আমাকে নতুন করে আবিষ্কার করছিল। সন্ধ্যার আলো আধারেতে
লেকের পানের যখন চিকচিক করছিল, তখন আমার মনে হলো হয়তো জীবনের সব হারানো পালংগুলো আবার ফিরে পাওয়া অসম্ভব যদি পাশে এমন একজন মানুষ থেকে। ফুচকার বিল আরিশাই পে করলো। তখন ফুচকাওয়ালা বলল, ম্যাডাম, আপনি তো একেই ফুচকা খেতে আসেন, আজকে স্যারকে নিয়ে আসছেন, খুব ভালো লাগছে। ম্যাডাম, আপনাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। ফুচকাওয়ালার কথা শুনে আরিশা ভ্যাবাচেকায় পড়ে গেল। আরিশা আমার দিকে তাকালো, আমি আরিশার দিকে একটু তাকিয়েই নিচের দিকে তাকালাম। আরিশা শুধু ফুচকাওয়ালাকে ধন্যবাদ দিয়ে বিল পে করে সেখান থেকে চলে আসলো। এখন খোলা রাস্তায় আমি আর আরিশা হাঁটছি। হঠাৎ আরিশা থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আই এম সরি রাকিব। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ওর মুখে পড়ে এক মায়াবী আভা তৈরি করছে। আমি ভ্রু কুঁচকে বললাম, সরি। হঠাৎ সরি কেন আরিশা? না মানে ওই যে ফুচকাওয়ালা আমাদের নিয়ে ওইসব কথা বললো, তুমি হয়তো আনইজি ফিল করেছো, তাই সরি বললাম। ওর কথা শুনে আমার হাসি পেয়ে গেল। আমি হালকা হেসে বললাম, ভুল করলো ফুচকাওয়ালা আর সরি বলছো তুমি? এটা কেমন কথা আরিশা? আর তাছাড়া আমি এসব একদম মনে করিনি। মানুষের চোখে যেটা ধরা পড়ে তারা সেটাই বলে। তাই ওনার কাছে মনে হয়েছে তাই বলেছি। এতে তোমার অপরাধ কোথায়? আমার কথায় আরিশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মিষ্টি করে হাসলো আর বলল, যাক, আমি তো ভাবছিলাম তুমি আবার মাইন্ড করে বসো কিনা। জানোই তো আমি একটু বেশি ভেবে ফেলি। আমি ওর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আরিশা, তুমি আমার জন্য যা করছো আর করছো তার সামনে এই ছোটখাটো কথাগুলো কিছুই না। তুমি শুধু আমার বন্ধুই নও, তুমি আমার নতুন জীবনের দিশারি। তোমার উপর রাগ করার বা তোমার কোনো কথায় কষ্ট পাওয়ার প্রশ্নই ওঠে না। আরিশা আমার কথায় কোনো উত্তর দিল না। আরিশা আমরা ধীর পায়ে গাড়ি দেখে এগিয়ে গেলাম। গাড়িতে ফেরার পুরোটা সময় ও খুব সুন্দর সুন্দর গল্প কইলো। ওর ছোটবেলার কথা, ওর ঢাকা ভার্সিটির প্রথম দিন অভিজ্ঞতার কথা শুনিয়ে আমাকে হাসালো। আরিশা অনেক মিশুক, মনে হলোই না যে আমরা মাত্র কয়েকদিন আগে পরিচিত হয়েছি। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 9:30 বেজে গেল। ড্রয়িং রুমে ঢুকতে দেখি আন্টি সোফায় বসেছিলেন। আমাদের দেখে উনি হাসি মুখে বললেন, কি ব্যাপার, তোদের ফিরতে এত দেরি হলো যে? আয়েশা হাসতে হাসতে গিয়ে ওর মায়ের পাশে বসলো এবং বলল, ওকে নিয়ে একটু লেকের পাড়ে গিয়েছিলাম, কতদিন পর মন খুলে আড্ডা দিলাম আম্মু। আন্টি আমার দিকে তাকিয়ে স্নেহের স্বরে বললেন, ঠিক করেছিস মা, ও তো সারাদিন এই শুধু দুশ্চিন্তা নিয়েই থাকে, ওর মনটাও একটু ফ্রেশ হওয়া দরকার। ঠিক আছে, তোরা হাত মুখ ধুয়ে আয়, ডিনার রেডি। তারপর আমরা ফ্রেশ হয়ে এসে ডিনার শেষ করলাম। আঙ্কেলের সাথেও পড়াশোনা নিয়ে বেশ কিছু সময় কথা হলো। খাওয়া শেষে আমি আমার রুমে আসলাম। মনের ভেতরে এক অন্যরকম শান্তি অনুভব করছি। টেবিলের বাতিটা জেলে আমি কালকের ক্লাসের বইগুলো নিয়ে বসলাম। রাত গভীর হলো। পড়াশোনা শেষ করে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো আমার ঘরে এসে পড়ছে। কালকের ক্লাসের কথা ভাবতে ভাবতে আমি এক সময় গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালে খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আরিশার কিনে দেওয়া সেই নেভি ব্লু কালারের প্রিমিয়াম শার্ট আর ফিটেড প্যান্টটা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি নিজেই কয়েক সেকেন্ড থমকে রইলাম। এরপর চুলগুলো সুন্দর করে সেট করে পারফিউম মাখলাম। হাতে আরিশার দেওয়া ঘড়িটা পরতেই লুকটা যেন একদম কমপ্লিট হয়ে গেল। নিচে নামতে আরিশা আমাকে দেখে চোখ কপালে তুললো। ও নিজেও খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পরে তৈরি হয়ে আছে। ও এগিয়ে এসে বলল, ওয়াও, আজ কিন্তু তোমাকে দেখে কেউ কটু কথা বলতে পারবে না, জাস্ট ফাটাফাটি লাগছে তোমায়। ধন্যবাদ। আজকে আর গাড়ি নিল না আরিশা। আমরা একটা রিক্সা নিলাম। ক্যাম্পাসে পৌঁছানোর আগেই আমি আরিশাকে বললাম, আরিশা, বলো। আমি এখানে নেমে যেতে চাই। বাকিটা পথ আমি হেঁটে যেতে পারবো, তুমি রিক্সা করে যাও। কেন? কারণ ওরা আমার সাথে তোমায় দেখলে সবাই হাসাহাসি করবে। করলে করুক, আরিশা প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ। আরিশা প্রথমে রাজি না হলেও আমার জোড়াজুড়িতে রাজি হলো। তারপর আমি রিক্সা থেকে নেমে হেঁটে যেতে লাগলাম আর আরিশা রিক্সা নিয়ে চলে গেল। 5 মিনিট হাঁটার পর আমি কলেজে পেয়ে গেলাম। ক্যাম্পাসের ভেতর ঢুকতেই চারপাশের পরিবেশটা যেন হঠাৎ থমকে গেল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কলেজের করিডোর দিয়ে হেঁটে ক্লাসরুমে প্রবেশ করলাম। তখন খেয়াল করলাম কাল যারা আমাকে দেখে হাসাহাসি করছিল তারা যে একে অপরের দিকে তাকাচ্ছে, তাদের চোখ মুখে অবিশ্বাসের ছাপ। কেউ কেউ তো নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিয়েছে। আরে, এটা কি সেই কালকের ছেলেটা নাকি অন্য কেউ? বিশেষ করে ক্লাসের মেয়েদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। যে মেয়েটা কাল আরিশার রুচি নিয়ে প্রশ্ন তুলেছিল সে এখন হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা গতকালের সেই বেঞ্চটার দিকে এগিয়ে গেলাম। বুকটা হালকা কাঁপলেও আমি আত্মবিশ্বাসের সাথে নিজের সিটে বসলাম। পাশে আরিশা বসেছিল। ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় থামস আপ দেখালো।
ওর চোখে তখন জয়ের আনন্দ আর একরাশ মুগ্ধতা। ও যেন বলতে চাইছিল, দেখেছো আমি বলছিলাম না তুমি সেরা। কিছুক্ষণের মধ্যেই আমাদের গণিত বিষয়ের প্রফেসর ডক্টর জামান স্যার ক্লাসে ঢুকলেন। তিনি অত্যন্ত গভীর মানুষ। ঢুকে বোর্ডে একটা জটিল ক্যালকুলেশনের সমস্যা লিখলেন। পুরো ক্লাসের দিকে তাকিয়ে তিনি বললেন, এই অঙ্কটা কি কেউ সমাধান করতে পারবে? পুরো ক্লাসে নিস্তব্ধতা নেমে এলো। বড় বড় নোটবুক আর ল্যাপটপ নিয়ে বসে ছাত্রছাত্রীরাও মাথা নিচু করে রইলো। অঙ্কটা আসলে অনেক কঠিন ছিল। কয়েক সেকেন্ড পার হওয়ার পর আমি সাহস সঞ্চয় করে আস্তে করে হাত তুললাম। স্যার একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি তুমি কি সমাধান করতে পারবে? স্যার চেষ্টা করে দেখতে পারি। এসো বোর্ডে এসে সমাধান করো। আমি উঠে গিয়ে মার্কারটা হাতে নিলাম। পুরো ক্লাসের কয়েক জোড়া চোখ আমার হাতের দিকে নিবদ্ধ। আমি বিদ্যুৎ গতিতে অঙ্কটা সমাধান করতে শুরু করলাম। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো বোর্ডটা নিখুঁত ক্যালকুলেশনে ভরে গেল। শেষ লাইনটা লিখে আমি ঘুরে তাকালাম স্যারের দিকে। স্যার আমার দিকে নয়, বোর্ডের দিকে তাকিয়ে বিস্ময়ে বিড়বিড় করে বললেন, অসাধারণ! এই মেথডটা তো পাঠ্য বইতেও নেই। তুমি এটা শিখলে কোথায়? আমি কিছুই বলতে পারলাম না। স্যার খুশিতে আমার কাঁধে হাত রাখলেন। তারপর ক্লাসের সবার দিকে তাকিয়ে বললেন, হি ইজ ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্লিজ ক্যাপ ফর হিম। তারপর সবার কথা মতো আমার জন্য সবাই করতালি বাজালো। আমি যখন নিজের সিটে ফিরে আসছি তখন দেখলাম কাল যারা আমাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে আসছে। আরিশা আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। ওর চোখে এখন যেন আন্দ্রশ্রু চিকচিক করছে। ক্লাস শেষে আমি ক্যাম্পাসের আম গাছের নিচে বসে আছি। হঠাৎ পেছন থেকে একটা নরম হাতে স্পর্শ পেলাম। ফিরে তাকাতে দেখলাম আরিশা দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এক অদ্ভুত খুশির ঝিলিক। আরিশা আমাকে মুচকি হেসে বলল, বাহ, আমাদের ক্লাসে নতুন ম্যাথ জিনিয়াস তো দেখি এখানে একা একা প্রাকৃতিক শোভা দেখছেন। আজকে ক্লাসে যা দেখালে না, পুরো ডিপার্টমেন্টের সবাই এখন তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি সত্যিই তোমার জন্য অনেক অনেক আনন্দ বোধ করছি। আমি একটু লজ্জা পেয়ে বললাম, এসব কিছু তোমার জন্য আজ সম্ভব হয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ আরিশা। আরিশা আমার পাশে বসতে বসতে বলল, ওয়েলকাম স্যার। আজ তুমি নিজেকে যেভাবে প্রমাণ করলে, আর যারা কাল তোমাকে তুচ্ছ ভেবেছিল তাদেরও উচিত শিক্ষা হয়েছে। জানো, ওই যে মেয়েটা কাল হাসাহাসি করছিল, সে তো ক্লাস শেষে আমাকে এসে জিজ্ঞেস করছিল তোমার নাম কি। আমি কিছুই বলিনি। মানুষের দৃষ্টিভঙ্গি আসলে অনেক অদ্ভুত, তাই না? আচ্ছা বাদ দাও এসব, এখন চলো, অনেক সময় হলো। চলো বলে দুজনে হেঁটে ক্যাম্পাসের গেটে আসলাম এবং একটা রিক্সা ঠিক করলাম। রিক্সা চলতে শুরু করলো শহরের ব্যস্ত রাস্তা দিয়ে। আরিশা আর আমি খুব কাছাকাছি বসে আছি। আরিশা টুকটাক কথা বলছে আর আমি উত্তর দিচ্ছি। কথা বলতে বলতে রিক্সাটা হঠাৎ একটা বড় গর্তের ওপর দিয়ে বেশ জোরে ঝাঁকুনি খেলো। মুহূর্তের মধ্যে আমি আর আরিশা একে অপরের গায়ের ওপর পড়ে গেলাম। আমি তাল সামলাতে না পেরে আরিশার কোমর জোরে ধরলাম। আরো আত্মরক্ষার জন্য আমার বুকটা আঁকড়ে ধরলো। আমাদের মুখ দুটা একদম কাছাকাছি চলে আসলো। ওর চুলের ঘ্রাণ আর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। রিক্সা চালক হঠাৎ ব্রেক কষায় ঝাঁকুনিটা আরো বাড়লো, যার ফলে আমরা আরো বেশি একে অপরের স্পর্শে আবদ্ধ হলাম। কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা যেন থমকে গেল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আরিশের হৃৎপিণ্ডের শব্দ, যা আমার মতোই দ্রুত চলছে। আরিশা খুব নিচু স্বরে লজ্জা মেশানো কণ্ঠে বলল, রাকিব ছাড়ো, লোকে দেখছে। আমি একদম অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে সরে বসলাম। আই এম রিয়েলি সরি আরিশা, আমি আসলে রিক্সার ঝাঁকুনিতে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। আরিশা নিজের ওনাটা ঠিক করে নিয়ে মাথা নিচু করে ফেললো। ওর ফর্সা গাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে গিয়েছিল। তারপর আরিশা নিচু গলায় বলল, সব সময় সরি বলতে হয় না গাধা, এটা তো আর তুমি ইচ্ছে করে করনি। আমি ভীষণ লজ্জা পেয়ে তোতলাতে তোতলাতে বললাম, না উফ, এত মানে মানে করো কেন? আরে বাবা, বুঝছি তো, এত এক্সপ্লেনেশন দিতে হবে না। বাকি পথটুকুতে আমাদের মধ্যে এক মায়াবী নীরবতা ছিল। আরিশা বাসায় যাওয়া অবধি আর লজ্জায় কথা বললো না, কিন্তু সে বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। আর আমি কেবল রাস্তার ধারের গাছপালার দিকে তাকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। বাসায় পৌঁছানোর পর ডোরবেল বাজাতে গিয়েও আমাদের আঙ্গুল একে অপরের সাথে শুয়ে গেল। বাসায় ঢোকার পর থেকে আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। কেউ কোনো কথা বলছি না। রিক্সার সেই মুহূর্তটা যেন আমার অবচেতন মনে বারবার হানা দিচ্ছিল। আমি আর কথা বাড়ালাম না, সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। শার্টটা খুলে হ্যান্ডেলের ওখানে রাখলাম। চলাতে চলাতে ভাবলাম, মানুষ আসলে তার নিজের থেকেও বেশি সুন্দর হয়ে ওঠে যখন কেউ তাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলাম।
দুপুরে রোদে আর ক্লাসের উত্তেজনার পর শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম, দেখলাম আন্টি খাবারের টেবিলে সব গুছিয়ে ফেলেছেন। আমাকে বলল, এসো রাকিব, খেয়ে নাও। আরিশা কোথায়? ওকে একটু ডাকো তো। আমি আরিশার রুমের সামনে গিয়ে হালকা টোকা দিলাম। ভেতর থেকে আরিশার শান্ত কণ্ঠ শোনা গেল। আসছি। কিছুক্ষণ পর ও বেরিয়ে এলো। ওর চোখে এখনো সেই লাজুক চাহনিটা লেগে আছে। আমরা খুব চুপচাপ লাঞ্চ চাইলাম। আঙ্কেল আজকে বাসায় নেই, জরুরি কাজে বাইরে গেছেন। খাওয়া শেষ করেই আমি রুমে ফিরে এসেই বিছানায় গায়ে দিলাম। ক্লান্তিতে চোখের পাতা ভারী হয়ে এলো। কখন যে গভীর ঘুমে চলে গেলাম টেরই পেলাম না। যখন ঘুম ভাঙলো তখন ঘরের ভেতরটা আবছা অন্ধকারে ডুবে আছে। জানলার পর্দা সরে দেখলাম আকাশটা রক্তিম আবার ধারণ করছে। সন্ধ্যা নেমে আসছে, শরীরটা বেশ ঝরঝরে লাগছে। হঠাৎ মনে হলো একটু খোলা বাতাসে যাওয়া দরকার। আমি ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। ছাদে পা রাখতেই এক ঝলক স্নিগ্ধ বাতাস আমাকে স্বাগত জানালো। একটু সামনে এগোতেই দেখলাম আরিশা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওর পরনে এখন সাদা রঙের একটা হালকা চিকনকারির কামিজ। বাতাসের ঝাপটায় ওর খোলা চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। দূর থেকে ওকে নীলিমার কোনো রাজকন্যার মতো লাগছিল। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ও টের পেয়ে আমার দিকে এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে চোখ ফেরালো। তারপর আমি বললাম, অনেকক্ষণ এখানে? সন্ধ্যাটা দেখছিলাম। এই সময়টা আমার খুব প্রিয়, সব কিছু কেমন শান্ত হয়ে যায়। আমরা দুজনেই কিছুক্ষণ নীরব রইলাম। আকাশ জুড়ে মেঘের খেলা, নিচে ব্যস্ত শহরের কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যেন সময় থমকে আছে। কিছুক্ষণ পর আরিশা আমাকে বলল, আচ্ছা তুমি এখানে থাকো, আমি নিচে যাই। আচ্ছা যাও বলে আরিশা পিছন ঘুরে চলে আসতে চাইলো, কিন্তু তখনই ঘটলো বিপত্তি। ছাদের ওই জায়গাটা একটু পিচ্ছিল ছিল, হয়তো গাছে পানি দেওয়ার সময় পানি জমেছিল। আরিশার পা পিছলে গেল এবং ও ভারসাম্য হারিয়ে পিছনের দিকে পড়ে যেতে লাগলো আর বলে উঠলো। ও মা গো! আমি সাথে সাথে আরিশার দিকে তাকালাম আর এক মুহূর্ত দেরি না করে ওকে ধরার জন্য হাত বাড়ালাম। ওকে পড়ে যাওয়ার থেকে বাঁচাতে আমি ওর কোপরে হাত দিয়ে নিজের দিকে সজোরে টেনে ধরলাম, কিন্তু টানটা একটু বেশি হয়ে যাওয়ায় আরিশা সোজা এসে আমার বুকের উপর আছড়ে পড়লো। টাল সামলাতে না পেরে আমি রেলিং এর পিঠ থেকে দাঁড়ালাম। আরিশা আমার দুই হাত আর বুকের মাঝে একদম বন্দি হয়ে গেল। ওর দু হাত আমার কাঁধ শক্ত করে আঁকড়ে ধরে আছে। আমাদের মুখমণ্ডল এখন এতটাই কাছাকাছি যে আমি ওর চোখের মনেই কাঁপতে দেখছি। ওর এলোমেলো চুলগুলো আমার মুখে এসে লাগছে। মুহূর্তের জন্য আমরা দুজনে পাথর হয়ে গেলাম। চারিদিকে বাতাস যেন থমকে গেল। আরিশার হৃৎপিণ্ডের দ্রুত ধুকপুকানি আমি নিজের বুকে অনুভব করতে পারছি। তারপর আমি আরিশাকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বললাম, ইয়ে আরিশা, তুমি ঠিক আছো? আমি আসলে তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। আমার কথা আরিশা দ্রুত পায়ে আমার বুক থেকে সরে দাঁড়িয়ে নিজের ওনার চুল ঠিক করতে লাগলো। লজ্জায় ওর মুখ টকটকে লাল হয়ে গেছে। ওর নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, উফ, কিভাবে যে পা পিছলে গেল! থ্যাংক ইউ তোমাকে। তুমি না থাকলে আজ নির্ঘাত মাথা ফাটতো। আমিও বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। নিজের হাতের তালুর দিকে তাকিয়ে বললাম, না, পানি ছিল মনে হয় ওখানে, সাবধানে হাঁটা উচিত ছিল। আমাদের মধ্যে আবার সেই রিক্সার মতো একটা লাজুক নীরবতা নেমে এলো। কেউ কারোর চোখের দিকে তাকাতে পারছি না। আরিশা লজ্জা ঢাকতে আমাকে বলল, ঠিক আছে, অনেক বাতাস এখানে, তুমি থাকো, আমি নিচে যাই। আমু বোধহয় চা বানিয়েছে। বলে আরিশা এক মুহূর্ত আর দাঁড়ালো না, প্রায় দৌড়েই ছাদ থেকে নিচে নেমে গেল। আমি রেলিংটা আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। ওর গায়ের সেই মিষ্টি সুবাস যেন এখন আমার নাকে লেগে আছে। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, আমি যেন কোনো ভুল না করে ফেলি। এই পরিবারটা আমার উপর যে বিশ্বাস রেখেছে, আমি যেন তার মর্যাদা রাখতে পারি। আকাশে কিছুক্ষণের মধ্যে অন্ধকার গাঢ় হয়ে আসলো। শহরের কৃত্রিম আলোগুলো জ্বলে উঠছে। আমি আরো কিছুক্ষণ ছাদে একা কাটিয়ে শান্ত হয়ে নিচে নেমে এলাম। নিজের রুমে গিয়ে পড়ার টেবিলে বসলাম। আমি পড়াশোনায় ডুবে যাওয়ার চেষ্টা করলাম। প্রায় ঘন্টাখানেক পর দরজায় টোকা পড়লো। আরিশা হাতে দুটো কফির মগ নিয়ে ভেতরে ঢুকলো। ও এখন একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তবে চোখের কোণে এখনো সেই লাজুক চাহনিটা রয়ে গেছে। আমাকে বলল, এই যে মিস্টার জিনিয়াস, কফি নাও। আর শোনো, এই চ্যাপ্টারটা আমি কিছুতেই মাথায় ঢোকাতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও তো। আমি হাসি মুখে বললাম, অবশ্যই, এসো বসো। আয়েশা আমার ঠিক পাশে একটা চেয়ার টেনে বসলো। আমরা দুজন বেশ মনোযোগ দিয়ে বইয়ের পাতায় ডুবে গেলাম। আমি ওকে অঙ্কটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছিলাম। আয়েশা এক হাত দিয়ে টেবিলের উপর ভর দিয়ে ঝুঁকে আমার খাতা দেখছিল। পড়তে পড়তে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে আমাদের মাঝখানে দূরত্বটা যে একদমই নেই সেটা খেয়ালই করিনি। হঠাৎ আরিশার কলমটা হাত থেকে ফসকে টেবিলের নিচে পড়ে গেল। ও নিচু হয়ে সেটা তুলতে গেল, আর ঠিক সেই একই সময়ে আমি কলমটা তুলে দেওয়ার জন্য নিচু হলাম। টেবিলের নিচে অন্ধকার ছিল আর জায়গাটাও ছিল খুব সংকীর্ণ। নিচু হতেই আমাদের দুজনের মাথা ঠক করে হালকা বাড়ি খেলো। আরিশা উহু করে মাথা ধরলো।
আমি অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে ওর কপাল হাত দিয়ে ঘষতে লাগলাম আর বললাম, সরি আরিশা, ব্যথা পেলে নাকি দেখি? আরিশা মাথা তুললো। আমি তখন ওর কপালে হাত দিয়ে আসি। আমাদের মুখ এখন মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে। টেবিলের ল্যাম্পের আলোয় ওর চোখের মণি দুটো হীরের মতো জল জল করছে। ওর ঠোঁট দুটো কাঁপছে। নিস্তব্ধ ঘরে কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। হঠাৎ আমার হাতের আঙ্গুল ওর কপালের চুলে আটকে গেল। আমি সরাতে গিয়ে ওর কানের লতি ছুঁয়ে ফেললাম। একটা শিহরণ আমার সারা শরীরে খেলে গেল। আর সেই জন্য পাথরের মতো জমে গেছে। ওর উত্তপ্ত নিঃশ্বাস আমার গলায় এসে লাগছে। এই মুহূর্তে পৃথিবী যেন সম্পূর্ণ থমকে গেছে। প্রায় কয়েক সেকেন্ড আমরা এইভাবে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম। এরপর নিজেদের জ্ঞানে ফিরে আমি দ্রুত হাত সরিয়ে নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি তোতলাতে তোতলাতে বললাম, আমি আমি সত্যি সরি আরিশা, আই এম সো সরি। আরিশা কোনো কথা বললো না। ও দ্রুত উঠে দাঁড়ালো। ওর সারা মুখ এবার আর কেবল লাল নয়, কান পর্যন্ত লাল হয়ে গেছে। ও কাঁপা কাঁপা হাতে নিজের বই আর কফির মগটা নিল। একবার আমার দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু লজ্জায় আর পারলো না। আমি মাথা নিচু করে ওর ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দ পেয়ে আমি ধাপ করে চেয়ার টেনে বসে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে এগুলো কেন হয়? ভূত! এখন যদি আরিশা আমাকে ভূত বোঝে, তাহলে আমার পড়াশোনা আবার সব গেল। আর আঙ্কেল আন্টির সামনে আমি মুখ দেখাবো কি করে? প্রায় আধা ঘন্টা পর আন্টির কণ্ঠ শোনা গেল। উনি দরজার উপাস থেকে ডাকলেন, রাকিব, খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আঙ্কেল আন্টি আগেই টেবিলে বসেছেন। আরিশাও বসেছে, কিন্তু এক দৃষ্টি নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। আমি ধীর পায়ে গিয়ে আমার নির্দিষ্ট চেয়ারটায় বসলাম। আরিশা, যে মেয়েটি সবসময় চটপটে কথা বলে, সে আজ একদম চুপ। ও দ্রুত কয়েক লোকমা খেয়ে প্লেট ছড়িয়ে ফেললো। আন্টি অবাক হয়ে বললেন, কিরে মামুনি, এতটুকু খেয়ে উঠে যাচ্ছে যে, শরীর খারাপ নাকি? আরিশা মাথা নিচু করে বলল, না আম্মু, আসলে খিদে নেই তেমন, আমি ঘুমাতে যাচ্ছি। বলেই ও একবার আমার দিকে না তাকিয়ে দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। আমার বুকের ভেতরটা যেন শুকিয়ে গেল। আঙ্কেল আমার দিকে তাকিয়ে হেসে বললেন, রাকিব, পড়াশোনা কেমন বুঝছো? আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, জি আঙ্কেল, পড়াশোনা ভালোই হচ্ছে। আরিশা আমাকে অনেক সাহায্য করছে। আঙ্কেল আন্টির সাথে টুকটাক আরো কিছু কথা বলে আমি খেয়ে দ্রুত নিজের রুমে চলে আসলাম। তারপর 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি দ্রুত রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে দেখলাম আরিশা নাস্তা করছে। ও আমাকে দেখে খুব ছোট্ট করে বলল, গুড মর্নিং। কিন্তু চোখে চোখ রাখলো না। আমিও নাস্তা শেষ করে আরিশের সাথে ওর গাড়িতে আমার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে যাওয়ার সময়ও আমাদের মধ্যে কোনো কথা হলো না। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছেতেই আমি সে আগের মতো বললাম, আরিশা, আমি এখানে নেমে যাই, তুমি যাও। আরিশা এবার কোনো জোরাজুরি করলো না, শুধু মাথা নাড়লো। আমি রিক্সা থেকে নেমে হাঁটা ধরলাম। 5 মিনিট পর যখন ক্যাম্পাসের করিডোরে ঢুকলাম, আরিশা আগেই ক্লাসরুমে চলে গেছে। তাই আমিও আস্তে আস্তে ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম। ক্লাসের দরজায় পৌঁছতেই যে প্রথম দিন আমার পোশাক নিয়ে ব্যঙ্গ করেছিল, আমি এই ক্লাসরুমে ঢোকার সময় দেখলাম সে আজ আমার দিকে হা করে তাকিয়ে আছে। তার চোখে আজ এক অদ্ভুত বিস্ময় আর স্নিগ্ধতা মিশে আছে। আমি চুপচাপ নিজের সিটে গিয়ে বসলাম। আজকেও আমি ক্লাসে মেয়েদের পরিচয় দিলাম। সেই মেয়েটি সহ সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পর আরিশা বলল, তুমি আমতলায় গিয়ে একটু বসো, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে। ঠিক আছে বলে আমি একা একা আম গাছের নিচে একটা বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর হঠাৎ সামনে কারো ছায়া পড়লো। সামনে দেখি সেই মেয়েটি পরনে দামি সালোয়ার কামিজ, হাতে আইফোন। সে একটু আস্তে করে গিয়ে এগিয়ে আসলো, হাসলো, তারপর নিজেই বলল, হাই। আমি কিছুটা অবাক হলাম। তারপর শান্ত গলায় বললাম, হ্যালো। আসলে এই 2-3 দিন তোমার পারফরমেন্সের জন্য আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। আর সেদিনের জন্য সরি। আমার আসলে ওইভাবে বলাটা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমি তানিয়া। তোমার নামটা জানতে পারি? আমি ওর দিকে তাকিয়ে মনে মনে হাসলাম আর ভাবলাম, বাহ, একদিনের ভালো পোশাকে মানুষের রূপ কিভাবে বদলে যায়। আমি খুব গম্ভীর ভাবে উত্তর দিলাম, রাকিব। বাহ, সুন্দর নাম তো। জি ধন্যবাদ। তানিয়া মেয়েটা একটু সংকোচ নিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, রাকিব, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি তো হা করে তাকিয়ে এসেছি। মেয়েটি বলে কি, 2 দিন আগে যে আমাকে নাক ছিটকালো সে নাকি আমার বন্ধু হবে। তারপর মেয়েটা আবার বলল, কি হলো, কিছু বলো। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই দূর থেকে দেখলাম আরিশা লাইব্রেরি থেকে বেরিয়ে আমার দিকে আসছে। আমাকে তানিয়া মেয়েটির সাথে কথা বলতে দেখে ওর চলার গতি যেন একটু বেড়ে গেল। একটু পরেই ঝড়ের বেগে আরিশা আমাদের সামনে এসে দাঁড়ালো। ওর চেহারা রাগে একদম লাল হয়ে আছে। ও একবার তানিয়ার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো, আরেকবার তানিয়ার মুখের দিকে। আরিশার নিঃশ্বাস দ্রুত বইছে। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই আরিশা দাঁতে দাঁত চেপে বলে উঠলো,
সাহস তো তোমার কম না তানিয়া। যে ছেলেকে প্রথম দিন সবার সামনে তুমি অপমান করেছিলে, আজ তার সাথে কথা বলতে এসেছো। লজ্জা করে না তোমার? তানিয়া হকচকিয়ে গিয়ে বললেন, আরে আরিশা, তুমি হুট করে রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট রাকিবের সাথে ফ্রেন্ড হতে চেয়েছি, আর সেদিনের জন্য তো আমি সরি বললামই। আরিশা এবার চিৎকার করে বলে উঠল, সরি বললেই সব হয়ে যায়? ওর নাম তোমার মুখে উচ্চারণ করার সাহস কোথা থেকে পাও তুমি? খবরদার তানিয়া, এরপর যদি আমি ওকে তোমার আশেপাশে দেখি তবে তোমার খবর আছে। একদম ওর থেকে দূরে থাকবে। তানিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি কেন এমন রিয়েক্ট করছো? রাকিব কি তোমার কেনা গোলাম? ও কার সাথে কথা বলবে সেটা ও ঠিক করবে। কথাটা শোনা মাত্রই আয়েশার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর সাথে সাথে ও হাত বাড়িয়ে, হ্যাঁ ঠিকই ভাবছেন, আয়েশার কষে একটা থাপ্পড় বসিয়ে দিল তানিয়ার গালে। পুরো আমতলা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আশেপাশে থাকা ছাত্র ছাত্রীরা সবাই হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। তানিয়া ওর গালে হাত দিয়ে তাকিয়ে রইলো। তারপর আরিশা বলল, এটা ছিল তোমার সীমানা মনে করিয়ে দেওয়ার জন্য। এরপর যদি ওকে ডিস্টার্ব করতে আসো তবে এর চেয়েও খারাপ কিছু হবে। আমি আরিশার এই রূপ দেখে একদম পাথরের মতো জমে গিয়েছি। ও যে এত রাগী হতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল। আরিশা আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে একবার তাকালো, তারপর গটগট করে হেঁটে গেটের দিকে চলে গেল। আমি ওর পিছু নিতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ও আমার দিকে না তাকিয়েই হন্তদন্ত হয়ে নিজের গাড়িতে উঠে স্টার্ট দিল। আমি কাছে যাওয়ার আগেই ও গাড়ি চালিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। আমাকে সাথে নেওয়ার প্রয়োজনটুকুও মনে করলো না সে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি তানিয়ার কাছে গিয়ে খুব নিচু স্বরে বললাম, প্লিজ আরিশার হয়ে আমি সরি বলছি, আপনি প্লিজ কিছু মনে করেন না। তানি কিছু না বলেই চলে গেল। আমি একা একা হাঁটতে হাঁটতে ভার্সিটির বাইরে আসলাম আর ভাবতে লাগলাম, আরিশা কেন এমন করলো? অন্য একটা মেয়ের সাথে আমাকে দেখে ও এত পাগলামি কেন করলো? ও আমাকে দয়া করছে নাকি মায়া করছে কিছুই বুঝলাম না। বুকের ভেতরটা কেমন যেন খসখস করতে লাগলো। পকেটে মাত্র কিছু টাকা আছে, আরিশা আমাকে এই অবস্থায় ফেলে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তারপর একটা রিক্সা নিয়ে বাসে চলে আসলাম। তারপর কলিং বেল দিতেই আন্টি দরজা খুলে দিলেন। আমাকে দেখে উনি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত দেরি হলো যে? আরিশা তো অনেক আগেই চলে এসেছে। ও তো বললো তুমি নাকি ওর পরে আসবে। আমতা আমতা করে মিথ্যে কথা বললাম। আসলে আন্টি আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই আরিশাকে বলছি ও যেন ক্লাস চলে আসে। শুধু শুধু আমার জন্য ও কেন দাঁড়িয়ে থাকবে? আন্টি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো, হাত মুখ ধুয়ে নাও। আমি ভেতরে ঢুকে এদিক ওদিক তাকালাম, কিন্তু আরিশাকে কোথাও দেখতে পেলাম না। বুঝলাম ওর নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। আমি সোজা আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে যখন ড্রয়িং রুমে গেলাম, আন্টি আমাদের দুজনের জন্য খাওয়ার ব্যবস্থা করলেন। আন্টি আরিশার রুমের সামনে গিয়ে কয়েকবার ডাকলেন। আরিশা, খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো। ভেতর থেকে আরিশার খুব গম্ভীর গলা শোনা গেল, আম্মু, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও, আমি এখন আসবো না। আন্টি একটু চিন্তিত হয়ে আমার দিকে তাকালেন। আমি কোনো মতে মাথা নিচু করে খাবার শেষ করলাম। বুঝতে পারছি তানিয়ার সাথে কথা বলাটাও একদম সহজভাবে নিতে পারিনি। খাবার শেষে আমি নিজের রুমে চলে আসলাম। বিকেলে ভাবলাম ছাদে গেলে হয়তো আরিশার সাথে দেখা হবে। ছাদে গিয়ে দেখি আরিশা রেলিং ধরে দাঁড়িয়েছে। আমি পা টিপে টিপে ওর কাছে যেতেই ও ঘুরে তাকালো। আমাকে দেখা মাত্রই ও মুহূর্ত দেরি না করে গটগট করে নিচে চলে গেল। রাতেও পড়তে আসার কথা থাকলেও এলো না। আমি একা বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, আরিশা যদি এভাবে আমাকে ইগনোর করতে থাকে তবে আঙ্কেল আন্টি খুব দ্রুতই বুঝে যাবেন আমাদের মাঝে কিছু একটা হয়েছে। আর তারা যদি ভাবেন আমি তাদের মেয়ের সাথে কোনো অন্যায় করেছি, তবে হয়তো এই আশ্রয় আর পড়াশোনার স্বপ্ন সবই এক নিমেষে শেষ হয়ে যাবে। পরের দিন সকালে আমার বুকটা দূর দূর কাঁপছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নিলাম, কিন্তু মনের ভেতর সে অস্থিরতা কাটছে না। নিচে নামতে দেখলাম আরিশা নাস্তার টেবিলে বসে আছে। আমাকে দেখেও না দেখার ভান করে আন্টির সাথে কথা বলতে লাগলো। আমি ওর পাশে গিয়ে বসলাম, খুব নিচু স্বরে বললাম, গুড মর্নিং আরিশা। ও কোনো উত্তর দিল না, যেন আমি সেখানে নেই। ও দ্রুত নাস্তা শেষ করে আন্টিকে বলল, আম্মু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বের হলাম। আমিও দ্রুত খেয়ে ওর পিছু পিছু বের হলাম। সাধারণত ও নিজে আমাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু আজ ও সরাসরি ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল। আমি এই গাড়ির দরজার জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। ও একবার আমার দিকে না তাকিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাস্তার ধারে ধুলো বলে যেন আমার স্বপ্নের উপর এসে পড়লো। অবশেষে একটা বাস ধরে অনেক কষ্টে কলেজে পৌঁছলাম। ক্লাসরুমে ঢুকে দেখলাম আরিশা তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে। আমি চুপচাপ গিয়ে পেছনে গিয়ে বসলাম। আরিশা তবুও কিছু বললো না। পুরোটা ক্লাস আমার কাছে নরকের মতো মনে হলো। লেকচারের একটা শব্দ মাথায় ঢুকছিল না। বারবার আর চোখে আরিশার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু পুরোটা সময় এমন ভাবে থাকলো যেন আমি ওর ক্লাসের কেউ নই। কলেজ শেষ হওয়ার পর আমি ভাবলাম হয়তো এবার আমাকে গাড়িতে নেবে, কিন্তু ও তার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে পার্কিং লটের দিকে চলে গেল। আমি গেটের কাছে দাঁড়িয়ে রইলাম। ও গাড়ি নিয়ে যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল
একবারের জন্য ব্রেশ কষলো না। আমি একরাশ অপমান আর কষ্ট নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। কলিং বেল দিতে আন্টি দরজা খুললেন। তিনি আমার বিধ্বস্ত চেহারা দেখে অবাক হয়ে বললেন, কি হয়েছে রাকিব, তুমি কি হেঁটে আসলে? আরিশা কোথায়? কেন আন্টি, আরিশা ফেরেনি? কই না তো। আমি স্লান হেসে বললাম, তাহলে ও বোধহয় বান্ধবীর সাথে লাইব্রেরিতে গিয়েছে। আমি ভাবলাম হেঁটে আসি, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আন্টিকে বললাম আমি খেয়ে এসেছি বলে বিকেলে একটু শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো। ঘরের ভেতর একটু অন্ধকার আর আবসা আলো, মনে হয় সন্ধ্যা হয়ে এসেছে। চোখ মেলতেই বুকের উপর একটা ভারী কিছু অনুভব করলাম। প্রথমে ভাবলাম হয়তো হাতের উপর হাত রেখেছি তাই, কিন্তু পরক্ষণে এক গ্লাস মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা দিল। ঝাপসা চোখে নিজের দিকে তাকাতে আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। এ কি দেখছি আমি? আরিশা। ও আমার বুকের উপর মাথা রেখে গুড়ি ছুটে মেরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওর এক হাত আমার বুকের উপর রাখা। ঘুমন্ত অবস্থায় ওকে কতটা মাসুম আর স্নিগ্ধ লাগছে, কিন্তু সেই সৌন্দর্য দেখার মতো মানসিক অবস্থা আমার তখন ছিল না। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। মাথায় তখন একটাই চিন্তা করছে, এই মুহূর্তে যদি আঙ্কেল বা আন্টি দরজা ঠেলে ভেতরে ঢোকেন তবে আমার কি হবে? আমি যে আশ্রয় পেয়েছি, যে পড়াশোনার স্বপ্ন দেখছি, সব এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। আঙ্কেল ভাববেন আমি ওনার বিশেষ অমর্যাদা করছি। আতঙ্কে আর দিশার হয়ে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। আমি আশিকে দু হাতে সজোরে একটা ধাক্কা দিয়ে বিছানার উপর পাশে ফেলে দিলাম। আর আমি বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালাম। চিৎকার করে বললাম, আরিশা, এ কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আরিশার ঘুম এক নিমিষেই টুটে গেল। ও ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো, যেন ও নিজেও বুঝতে পারছে না ওইখানে কিভাবে এলো। কিন্তু কয়েক মুহূর্ত পরে আরিশার চোখে জল টলমল করে উঠলো। আমি আবার বললাম, তুমি জানো এটা জানলে আঙ্কেল আমাকে জ্যান্ত কবর দেবে। আমাকে কি বাড়ি ছাড়া করতে চাও? আরিশা কোনো কথা বললো না। ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম আরিশা এগুলো কি করছে। আরিশা আবারও আমাকে অবাক করে দিয়ে আবারও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। এবারও আগের চেয়েও বেশি করে শক্ত করে আমার বুকে মাথা রাখলো। আমি পাথরের মতো জমে গেলাম। আমার দুই হাত তখন বাতাসে ভাসছে। ওকে সরানোর সাহস বা শক্তি কোনোটাই যেন পাচ্ছিলাম না। আমি তোতলাতে তোতলাতে বললাম, আরিশা ছাড়ো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরিশা এবার ফুপিয়ে কেঁদে উঠলো। ওর কান্নায় আমার শার্টের বুক ভেজে যাচ্ছিল। ও আরো শক্ত করে আমাকে পেঁচিয়ে ধরে ভাঙা গলায় বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সত্যিই পাগল হয়ে গেছি। তুমি জানো না, এই 2 দিন তোমার সাথে কথা না বলে আমার ভেতরটা কিভাবে পুরো ছাই হয়ে যাচ্ছিল। আমি বিড়বিড় করে বললাম, কিন্তু কেন? আমি কি করছি? আরিশা মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। ওর চোখ দুটো লাল হয়ে গেছে। ও বলতে শুরু করলো, সেই দিন তানিয়ার সাথে তোমাকে কথা বলতে দেখে আমার মনে হচ্ছিল আমার হৃদয়টা কেউ ছিঁড়ে নিচ্ছে। আমি সহ্য করতে পারছিলাম না যে অন্য কোনো মেয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে ওইভাবে। আমি জানি না কখন থেকে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব, পাগলের মতো ভালোবাসি। আরিশার মুখে এই কথা শুনে আমার মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। আমি জানলার গ্রিলটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। ও আবার বলল, আমি ভেবেছিলাম কথা না বললে নিজেকে সামলে নেব, কিন্তু পারলাম না। তোমাকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছিলাম। আমি আর এভাবে থাকতে পারবো না। আই লাভ ইউ রাকিব, আই লাভ ইউ সো মাচ। বলে আরিশা আরো শক্ত করে আমার শার্টটা খামচে ধরলো। আমি এখন আরিশাকে কি বলবো বুঝতে পারছি না। ওর মুখটা আমার বুকের সাথে মিশিয়ে দিয়ে ও আবার বলল, চুপ করে আছো কেন? আমি জানি তুমিও আমাকে ঘৃণা করো না। বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কোনো মতে শ্বাস নিয়ে বললাম, আরিশা প্লিজ শান্ত হও। তুমি যা করছো আর যা বলছো তা আমার কল্পনার বাইরে। আমি এই বাড়িতে আশ্রিত। আঙ্কেল আমার জন্য যা করছেন তার বিনিময়ে আমি যদি তার মেয়ের সাথে এমন সম্পর্কে জড়াই, তিনি কি ভাববেন? আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আরিশা এবার মাথা তুলে সহসা আমার চোখের দিকে তাকালো। তারপর ও জেদ ধরে বলল, আমি কিছুই শুনতে চাই না। আব্বু কি ভাববে বা সমাজ কি বলবে সেটা পরের কথা। আমি শুধু জানতে চাই তোমার মনের কথা। বলো তুমি এখনই, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি আমতা আমতা করে বললাম, আরিশা আমাকে একটু ভাবতে দাও, সময় দাও প্লিজ। না, এক মুহূর্ত না। আরিশা যেন আরো বেশি মরিয়া হয়ে উঠলো। ওর দুই হাত আমার গলায় দুপাশে পেঁচিয়ে দিয়ে নিজেকে আরো কাছে টেনে নিল। তারপর বলল, তোমাকে এখনই বলতে হবে। যতক্ষণ না তুমি আই লাভ ইউ টু বলছো ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আমি দেখলাম আরিশা সত্যি জেদ ধরে বসেছে। ওর পাগলামি আজ সীমানা ছাড়িয়ে গেছে। ঘরের রাফসা অন্ধকারে আরিশার মুখটা অসম্ভব মায়াবী আর করুণ লাগছিল। আমার পরক্ষণে মনে হলো, যে মেয়েটা আমার মরে যাওয়ার স্বপ্নগুলোকে বাঁচিয়ে তুলেছে তাকে আমি কিভাবে ফিরে দেবো। আমি এক দীর্ঘশ্বাস ফেলে আরিশার ভেজা গাল দুটো নিজের দুই হাতের তালুতে তুলে নিলাম।
খুব শান্ত আর গম্ভীর গলায় সে বললাম, তুমি খুব বেশি জেদি আরিশা। ঠিক আছে, আমি হার মারলাম তোমার কাছে। আমি চাইলেও তোমাকে অবহেলা করতে পারবো না। সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি আরিশা, অনেক বেশি ভালোবাসি। কথাটা শোনা মাত্র আরিশার মুখে এক টুকরা হাসি ফুটে উঠলো। ও যেন বিশ্বাসই করতে পারছিল না যে আমার মুখ থেকে এই কথাটা শুনলো। আরিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবদার করলো। প্লিজ আবার বলো। আমি মুচকি হেসে আরিশার খুব কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আই লাভ ইউ টু আরিশা।